আমার প্রাণ প্রিয় বান্ধবীর বিয়ে আগামী শুক্রবার। ৮ জন বান্ধবী মিলে প্ল্যানিং করছি কিভাবে কি করব। ইতিমধ্যে বান্ধবীর হবু জামাইয়ের ছবি দেখা হয়ে গিয়েছে। এক দফা গুণ কীর্তন করাও হয়ে গেছে। বান্ধবী আমার মহা খুশি। খুশি হবেই বা না কেন? এত সুন্দর জামাই বলে কথা। আমরাও মহা খুশি না হই অন্তত এটা ভেবে তো খুশি যে বান্ধবীর বিয়েটা এবার তো খাওয়া যাবে। আমরা মহা খুশি হতে পারিনি বলে আবার ভেবে নিয়েন না যে জ্বলে পড়ে যাচ্ছি। বিয়ে যেহেতু বান্ধবীর তাই তার মহা খুশি হওয়াই উচিত, আমাদের না? সো যাই হোক, একটু পাকনামি করে ফেললাম আর কি, ডোন্ট মাইন্ড প্লিজ। ৮ জন, আমি, মিনু, আনিকা, জয়া, শম্পা, সাবিনা, রেহানা, তামান্না, আমরা ৮ জন বান্ধবী গিয়ে উপস্থিত হলাম বান্ধবীর বিয়ের বাড়িতে। হলুদের দিন বিয়ে মেলা আয়োজন করেছে বান্ধবীর বাপ, কিন্তু প্রতিবেশীগঞ্জ সেই মেলা আয়োজনের চেয়ে বেশি মনে করছে আমাদেরকে। ড্যাব ড্যাব করে চোখ বের করে তাকে আছে আমাদের দিকে। শম্পা আমারে চিমটি মেরে জিজ্ঞেস করলো, এই ঋতু, এই বেটি এমনি তাকে আছে কেন আমাদের দিকে? তোরে পছন্দ হয়েছে মনে হয় ওই বেড়ির পোলার লাইগা। সব কয়টা আমার কথা শুনে হাসা শুরু করলো। এদিকে ৮ জন মাইয়া মানুষের হাসির আওয়াজে আশেপাশের মহিলাগঞ্জ ভ্যাবাচাকা খেয়ে বসলো। আমি একটু ভালো মাইয়া সেজে গেলাম তাৎক্ষণিক। সবাইকে ধমকে সরে চুপ করতে বললাম। আনিকা আমার কথায় ফোড়ন কেটে বলল, এহে আসছে, আমাদের বিয়া হইব না কেন? আমরা কি দেখতে কম সুন্দর নাকি? আমি দাঁত কেলিয়ে বললাম, তবু সুন্দর ধুয়ে পানি খেবো মাইনসে। ওই যে বেডিগঞ্জ দেখ কেমনে তাকায় আছে তোদের দিকে। তোরা যে ফাজলামো করতেছিস, পরে দেখা যাবো বেডি তাদের বিয়ায় কোট নামি করে দিব। বিয়ে আর কপালেই জুটবো না। সবাই এক দফা হেসে নিলাম। বিয়ের কনে বান্ধবী ললিতা মানে লতা আমাদেরকে নিজের রুমে এনে সেট করলেন যেন আমরা শান্তিমতো আড্ডা দিতে পারি। আমি লতাকে ডেকে বললাম, এই ললিতা একটু পানি খাও না প্লিজ। ও মা গো, ললিতা তো আমার কথা একদম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখ ইট্টু, আজ বাদে কাল আমার বিয়ে, তুই এসব নামে আমারে ডাকবি না। আমার জামাই শুনলে কি মনে করবে বলতো? লতার কথা শুনে সবাই হু হা করে চিৎকার করে উঠল। জয়া বলে উঠল, আহারে বেচারি, এখনই জামাইকে নিয়ে কত চিন্তা। দেখিস তো জামাইও না তোকে ললিতা বলেই ডাকে। জয়ার কথা শুনে আমাদের হাসি যেন আর থামছেই না। সন্ধ্যায় সবাই লতাকে নিয়ে ব্যস্ত হলাম সাজানোর জন্য। লতার ইচ্ছে ছিল বিয়েতে পার্লারে সাজবে, কিন্তু আমরা তো নাছোড়বান্দা। আমাদের মতো বান্ধবী থাকতে তুই কি না সাজবি পার্লারে? অসম্ভব, সেটা তো আমরা থাকতে কখনোই সম্ভব না। পার্লারে বেডিরে যা টাকা দিবি, দরকার পড়লে ওইগুলো আমাদের দিবি, তাও আমরাই সাজাবো। লতা চিন্তিত কণ্ঠে বলল, দেখ, বাজে করে সাজাবি না কিন্তু, ভালো করে সাজাবি। লতার কথায় কিছুটা রাগ হলো। আমরা বান্ধবীরা মজা করি বলে কি তোর বিয়েতেও তোকে নিয়ে, তোর সাজাসজ্জা নিয়ে এগুলো নিয়ে মজা করবো আজব? মিনু বলে উঠলো, আহা ঋতু, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? জানিসই তো লতা যে হাবাগোবা। মিনুর কথা তো লতা একেবারে কেঁদে কেটে একাকার। তুই আমাকে হাবাগোবা বললি মিনু? আমার বর যদি জানতে পারে তাহলে কি আমাকে বিয়ে করবে? নাক টানতে টানতে কথাগুলো বলল লতা। লতার কথায় উপস্থিত সবাই মুখ চেপে হাসি লুকোনোর চেষ্টা করতে থাকলো। আসলে লতা হাবাগোবা না, একটু সহজ সরল টাইপের মেয়ে। খুবই মিষ্টি একটা মেয়ে আর অনেক ভালো। এমনিতেও দুনিয়ায় একটু সহজ সরল হলে সবাই চেপে ধরে, এমনটাই হয়। সব জায়গায় আসলে হয় এমনটা। আর এইখানে তো সে আমাদের বান্ধবীই হয়। অবশেষে লতাকে সাজানো শেষ হলো। আয়নার সামনে নিয়ে ওরে বললাম, দেখ তো ললিতা, সাজটা কেমন হলো? লতা আয়নায় একটু সময় চেয়ে থেকে বলল, স্বাস্থ্য হয়েছে মন মতো, কিন্তু তোর মুখের ভাষা ঠিকঠাক লাগছে না। আমি হাসলাম লতার কথায়। লতাকে বাইরে স্টেজে বসিয়ে দিয়ে আসলাম। বলে আসলাম, আপনারা যা করার করে নেন। আমরা বান্ধবীরা সাজুগুজু করে এসে যেন দেখি আপনাদের কাজ শেষ। খুব বড় সড়ো হুমকি দিয়ে চলে আসলাম রুমে। এবার আমাদের ভূত হওয়ার পালা। ৮ জন মাইয়া মানুষের সাজতে কত সময় লাগতে পারে বলেন তো দেখি? কিন্তু না, আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম, দেখ, কেউ লেট করবি না। সবাই যার যার সাজ তাড়াতাড়ি কমপ্লিট করবি। আর কারো সমস্যা হলে আমি হেল্প করবো, যেহেতু আমি সাজবো না। আমি আসলে তেমন একটা সাজুগুজু করি না, তাই তোদেরকে আমি হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি কর। তা না হলে গভীর রাত হয়ে গেলে তোদের ভূত ধরবে এই গ্রামে। রাতে ভূতের ভয়ে হোক আর যে কারণেই হোক, সবাই খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে গুজে রেডি। মাশাআল্লাহ, সবাইকে সুন্দর লাগছে। বের হওয়ার আগে বললাম, এই তোরে এইদিকে আয়, তোদের সুন্দর লাগছে খুব। পাত্তা না দিয়ে চলে গেল বাইরে। আমিও পাত্তা না পেয়ে পাত্তাহীনতা নিয়ে চলে আসলাম বাইরে। অনেক মানুষজন বাইরে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো থাকবেই।
সবাই অবশ্য হলুদ রাত দেখার উদ্দেশ্যেই আশেপাশে থেকে উপস্থিত হয়েছে। আমরা 8 জন যখন একসাথে বের হলাম, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আসলে 8 জন মেয়ে এক জায়গায় হওয়ায় একটু বেশিই লাগছে। সবার চাওয়া চাওয়াইতে আমি যেন একটু অস্বস্তিতেই পড়ে গেলাম। আর এতে লাইটিং এর মধ্যেও কেমন যেন গা ঘোলাচ্ছে আমার, তাই একটু আড়ালে আসার চেষ্টা করলাম। তাও কারো কারো দৃষ্টি যেন আমাদের উপরেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, কিরে, এরা সবাই এমন হা করে তাকিয়ে থাকবে নাকি সারা রাত? এত তাকানোর কি আছে বলতো? রেহানা বলল। তোকে যে একটু বেশি সুন্দর লাগছে, তাই সবাই তাকিয়ে আছে রে ঋতু। আমি ভ্রু কুঁচকে বললাম, আমাকে? কি, আমি তো সাজলামই না, আমাকে সুন্দর লাগার কি আছে বলতো গান্ধী? করে এক পাশ থেকে কেউ জবাব দিল, কাউকে না সেজেও যে এতটা স্নিগ্ধ লাগতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতাম না। কথাটা শুনেই সবাই একসাথে চমকে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কে বলল কথাটা? কাউকেই তো দেখছি না, কে বললো এই কথা? সকাল হতেই বিয়ের তোড়জোড় পড়ে গেল। বাইরে পাখির কিচিমিচির, প্রতিবেশীদের হাক ডাক, আত্মীয় স্বজনের আনন্দ উল্লাস আর বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লিতে পরিবেশটা কেমন জমজমাট হয়ে উঠেছে। এদিকে আমরা এত চিল্লাচিল্লিতে ঘুমোতে পারলাম না আর। ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠতে হলো আমাদেরকে। উঠে পড়লাম আমরা। শম্পা লতাকে ডাকতে নিল, এর মধ্যেই আমি বারণ করলাম লতাকে যেন না জাগায়। বেচারি মাঝরাত পর্যন্ত হলুদের কনে সেজে বসেছিল সঙ্গের মতো। বিরক্ত লাগলেও প্রকাশ করার অনুমতি নেই, বিয়ে বলে কথা। এক একজন আসছে আর ফটোশুট করছে, এই ছিল কাহিনী। অবশ্য গতকাল রাতে ভালো ঘুম হয়নি কারোই, তাও আমরা উঠে গেলাম। লতা না হয় আর একটু ঘুমিয়ে নিক, আজকে আবারও ওর উপর দিয়ে ধকল যাবে। আমার এই বড় মানুষের মতো কথা শুনে সবাই আমাকে এক দফা পচিয়ে নিল। অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না, সকালের খাবারটাই ইতিমধ্যেই সবার শেষ। বিয়ে বাড়িতে তো হট্টগোল থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমার এসব আর ভালো লাগছে না, মাথাটা কেমন ঝিমাচ্ছে আমার। কাল রাতে ঘুম হয়নি, মূলত এটাই তার কারণ। আর এত মানুষজনের ভিড় আমার তেমন পছন্দও নয়, আমার কেবল নিরিবিলিতেই থাকতে ভালো লাগে। সম্পাকে এইসবই বলছিলাম। লতা এসে বলল, তাহলে তোরা একটু বাড়ি থেকে বের হয়ে আমাদের পুকুর পাড় থেকে হেঁটে আয়, ভালো লাগবে। লতার একজন কাজিনকে সাথে নিয়ে আমরা চলে আসলাম লতাদের পুকুর পাড়ে। আহা, এত শান্তি এইখানে! স্নিগ্ধ বাতাস যা মন ছুঁয়ে যায়। পুকুরের পানি স্বচ্ছ, একদম টলমল করছে। পুকুরের এত সুন্দর পানি দেখে আনিকা বায়না ধরলো এখানে যেন গোসল করা হয়। অর্ধেক রাজি হলো আর কেউ কেউ রাজি হয়নি। আমিও অবশ্য রাজি হইনি। এই খোলামেলা পরিবেশে গোসল করা সম্ভব না, তার উপর আবার বিয়ে বাড়ি, কত লোকজন আছে। পুকুর পাড়ের অনেক গাছগাছালির মধ্যে ফলের গাছ ছিল কিছু, যেখান থেকে আমরা প্রায় অর্ধেক শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বর চলে আসছে, সবার রেডি হওয়া প্রায় শেষ। লতাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা। লতার কিছু কাজিন এসে আমাদেরকে বলল আমরা বরকে গেট ধরবো কিনা। ওর কথা শুনে আনিকা বলে উঠলো সে যাবে। আমি এক ধমকেই সবাইকে থামিয়ে দিলাম। লতার কাজিনদেরকে বুঝিয়ে বলে দিলাম আমরা এখান থেকে কেউ যাচ্ছি না, আর তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরাও যাওয়ার দরকার নেই, কোনো ছেলেদেরকে পাঠাও, বাকিটা তোমাদের ইচ্ছে। লতা বলল, কি হতো গেলে, যেতি না হয় একটু, বিয়েতেই তো আনন্দ করবি, তুইও যাবি না, ওদেরও যেতে দিবি না? আমি বললাম আমি যাব না মানে ওরাও যাবে না, নিজের ভালো করবো আর ওদের ভালোটা চাইবো না? বাদ দে, তোরা এসব বুঝবি না। একদফা তর্ক বিতর্ক করা শেষ, আর করা যাচ্ছেই না, তাই লতাকে পাঠিয়ে দিলাম স্টেজে। খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বান্ধবীর বরকে একটু দেখে আসার সময় হলো। সবাই মিলে গেলাম একটু দেখতে। বর দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। এমন কেন লাগতেছে ব্যাটারে? সম্পদ বলেই ফেললো, এ কি, এটা বর? এমন কেন লাগছে? ছবিতে তো হ্যান্ডসাম লাগছিল। আমি ওরে থামিয়ে দিয়ে বললাম, আরে ওই যে বললাম না, বেটা মানুষ আর যতই স্মার্ট হ্যান্ডসাম হোক না কেন, বিয়েতে তাদের লুকিং লাইক আ ছাগল মনে হয়। বিয়েতে ক্লিন শেভ দিয়ে টিয়ে একেবারে বাজে অবস্থা। যাই হোক, অনেক সমালোচনা করলি এই বেটারে নিয়ে, এবার চল, এখানে আর থাকা লাগবে না, অনেক মানুষ এখানে, ফাঁকা কোনো জায়গায় যাই চল। ঋতু, তুই এত ফাঁকা জায়গায় কেন খুঁজিস বলতো? আমার গুণধর বান্ধবী আমাকে শুধালো এই কথাটা, আর আমি বললাম আমার মানুষজনের এত ভিড় ভালো লাগে না, সেটা কি তুই জানিস না? সবাই একসাথে বলে উঠলো, উফস ঋতু, তুই একটা নিরিবিলি। আমাকে ওরা এই একটাই নিকনেম দিয়েছে, নিরিবিলি। বিয়ে মানে যেমন আনন্দ, তেমনি বিচ্ছেদের অন্যতম কষ্টের কারণ। এত বছর বাবা মা ভাই বোন, এত কাছের আত্মীয় স্বজনদের ছেড়ে নতুন মানুষদের সাথে নতুন জায়গায় যেতে হবে, ব্যাপারটা ভাবলেই কেমন দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি আর করার, মেয়েদের নিয়মিত এটা।
এই নিয়ম মেনে সবাইকেই চলতে হয়, কয়জনই বা নিয়মের বাইরে যায়। আর এই বিয়ের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে বিদায়ের সময়টা। লতাও আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কি যে কষ্টের ব্যাপার তা বোঝানোর মতো না। কত হাজারো স্মৃতি লতাকে নিয়ে, আমরা কত মজা করতাম এই লতাটাকেই নিয়ে। আমাদের বন্ধুত্বের মাঝে লতাই চলে গেল আগে। এত আনন্দ শেষ করে এখন পরিবেশটা কেমন চাপা, কষ্টে দম আটকে আছে মনে হচ্ছে। লতাকে বিদায় দিয়ে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সবাই। এখন আমাদেরও চলে যেতে হবে, আমরা থেকে আর কি করব। কিন্তু এর মধ্যেই লতার আম্মু এসে আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার মেয়ে চলে গেছে বলে তোমরাও চলে যাবে আমাকে একা রেখে? তোমরা লতাকে এনে দিয়ে তারপর না হয় যেও মা, থেকে যাও না আজকে। আন্টির এমন আবদার আমরা কেউ ফেলে দিতে পারলাম না। কলেজ বন্ধ থাকায় কারো কোনো সমস্যা হলো না, সবাই বাসায় জানিয়ে দিল ব্যাপারটা। থেকে গেলাম আমরা। তবে লতাকে ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবটা। সবাই রাতে একসাথে আড্ডা দিচ্ছি লতাদের সেই পুকুর পাড়ে। লতার কাজিনরাও আছে আমাদের সাথে। রাতে স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছে পরিবেশটা। আড্ডার মাঝে হঠাৎ আমার ফোনের দিকে নজর গেল। ফোনটা ছিল আমার পাশেই, তবে নিচে রাখা ছিল। কল আসাতে নজর দিলাম ফোনটার দিকে, কিন্তু তাকিয়ে দেখলাম ঠিক ফোনের স্ক্রিনের উপর একটা চিরকুট রাখা। সবার নজর আমার ফোনের উপরে। কল আসাতে ওরা তাকিয়েছিল, কিন্তু তখনই ফোনের আলো জ্বলে ওঠার সাথে সাথে চিরকুটটা দেখে ফেললো। সবাই কোনো রকমে লাফিয়ে পড়লো চিরকুটটা দেখার জন্যে। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, থাম, দেখাচ্ছি আমি। প্রিয় বিহঙ্গ, ভয়ঙ্কর রকমের মায়াবতী আপনি, জাস্ট এইটুকুই লেখা ছিল। সবাই হা হু করে উঠলো, কিন্তু আমি আবারও অবাক হলাম। আর মনে মনে ভাবছি, কে এসে? লতার বিয়ের 2 দিন হয়ে গেল, লতাদের বাড়িতেই আছি আমরা এখনো। আগামীকাল লতাকে এনে দিয়ে চলে যাব। এখানে সবাই মিলে ভালোই সময় যাচ্ছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি, মাঝে মাঝে লতাকে মিস করছি। তবে হুট করে ওই অচেনা মানুষটা যে কই থেকে এসে একটু খোঁচা মেরে চলে যায় সেটাই বুঝতে পারছি না। এই বিষয়টা মাঝে মাঝে ভাবাচ্ছে আমাকে। আমার বান্ধবীরাও অবশ্য এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, কিন্তু কিছুই পায়নি। কে সে, এটাই এখন মনের একমাত্র ভাবনা। যাই হোক, বিষয়টাকে এতটাও পাত্তা দেওয়া যাবে না, উচিত হবে না আর কি। তাই চেপে গেলাম আমরা। যার দরকার পড়বে সে নিজেই এসে ধরা দেবে, আমার এত শত চিন্তা করে লাভ নেই। আজ লতার শ্বশুর বাড়ি যাচ্ছি সবাই মিলে। আমরা 8 জন বান্ধবী আর লতার অনেকগুলো কাজিন মিলে সুন্দর করে রেডি হলাম। বান্ধবীর শ্বশুর বাড়ি বলে কথা, আমাদের ভাবসাবি তো আলাদা রকমের। সবাই রেডি প্রায় শেষ এমন সময় সাবিনা শম্পাকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুই এমন লেপ্টে লিপস্টিক লাগিয়েছিস কেন? তাতে তোর কি? তোর মন চাইলে তুইও দে, অভাব পড়ছে নাকি? ওপাশে আবার আনিকা মিনুকে বলে উঠল, কি রে মিনু, পারফিউমের ডিব্বা কি খালি করে ফেলছিস নাকি? এত পারফিউম দেয় কেউ? মিনু মনে হয় পারফিউম দিয়ে একদম গোসল করে ফেলছে। এই বলে সবাই হু হু করে হেসে উঠল। এদের এই একটা কাজ, আজে বাজে কথা বলে নিজেরাই বলদের মতো হাসাহাসি করে। লতার শ্বশুর বাড়িতে এসে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। লতার জামাইয়ের সাথে কিছু সময় আমরা হাসি ঠাট্টা করলাম। লতার খোঁজে লতার রুমে ঢুকলাম, একসাথে সবগুলো লতা রেডি হচ্ছিল। শম্পা বরাবরই একটু সোজাসাপটা টাইপের, হুট করে সবার সামনে জিজ্ঞেস করে বসলো, কি রে ললিতা, তোর জামাই তোরে বাসরাইতে কি উপহার দিল? শম্পার এমন আহাম্মকের মতো প্রশ্ন শুনে রুমে থাকা প্রতিটা প্রাণী ইঁদুরের গর্ত খুঁজছিলাম লুকানোর জন্য। তা না করে ওর উপায় আছে? এখানে প্রায় অনেক মুরব্বীরাই ছিল। ওর এহেন কথা শুনে ওনারা কি না কি ভেবে বসে থাকবেন। এর মধ্যে লতার নানি শাশুড়ি বলে উঠল, এখনকার পোলাপান গুলা যে এত জাউরার জাউরা। সাবিনা বুদ্ধিমত্তার প্রকাশ করতে গিয়ে বলল, আরে নানি, আসলে ও তো বিয়াইতা, একখান বাচ্চাও আছে, এই জন্য এমন প্রশ্ন করছে। সাবিনার এমন কথা শুনে শম্পা সহ সবাই হুঙ্কার দিয়ে হেসে উঠল। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, লতা তো রেডি হওয়া শেষ করতো, তাড়াতাড়ি আমাদেরকে বের হতে হবে। এবার আমাদের বের হওয়ার পালা। যাওয়ার সময় বাঁধলো আরেক বিপত্তি। একে একে সবাই গাড়িতে উঠে গেল, এদিকে আমি উঠতে পারিনি। কি করে বা পারবো, গাড়িতে জায়গাই হচ্ছে না যেন। আসার সময় ভালোই জায়গা হয়েছিল, এখন মানুষ বেড়েছে মনে হচ্ছে। সামনে 2টা গাড়ি ছেড়ে দিয়েছে। আমার বান্ধবীরা হয়তো বুঝতেও পারেনি যে ওদের ঠেলাঠেলিতে আমি গাড়িতেই উঠতে পারিনি। মনের দুঃখে কাঁদতে মন চাইতেছে এখন আমার। এর মধ্যেই দেখলাম লতার জামাই আমায় ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে দেখলাম ওদের গাড়িতে যেতে পারবো আমি। ওদের গাড়িটাই ছিল, উপায় দেখে ওদের গাড়িতেই উঠতে হলো আমায়। পেছনের সিটে আমি, লতা আর ওর হাজবেন্ড বসেছি। সামনে ড্রাইভার বাদেও আরেকজন আছে, কিন্তু লোকটা এমন ভাবে বসেছে যে তাকে স্পষ্ট দেখাও যাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা, যে কারণে আরো দেখা যাচ্ছে না। যাই হোক,
কে না কে, আমার এত দেখার ইচ্ছে নেই। লতাদের সাথে বসে আমার কেমন অস্বস্তি লাগছিল। লতা বুঝতে পেরে হেসে হেসে বলে উঠল, ঋতু, তোর সমস্যা হলে ড্রাইভার আঙ্কেলের সাথে গিয়ে বসতে পারিস। ওর এমন মজার কথা শুনে আমি যেন আরো বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো রকমে ওকে চাপা সুরে থামিয়ে দিলাম আমি। হঠাৎ খেয়াল করলাম পুরো রাস্তায় লতা আর ওর হাজবেন্ড মিলে অনেক হাসাহাসি করলেও সামনে বসা সেই অচেনা মানুষটা টু শব্দও করলো না। একদম বসে আছে, কোনো লড়াচড়া নেই। একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। উনি এমন কেন করছেন? উনি কি বোবা নাকি, কথা বলতে পারে না? আর মানুষ তো একটু নড়াচড়াও করে। ব্যাপারটা আজব লাগছে ভীষণ। বান্ধবী লতাদের বাড়ি থেকে চলে এসেছি আজ সকালেই। এসেই লম্বা একটা ঘুম দিয়েছি। শরীর ভীষণ টায়ার্ড। কোথাও যাওয়াটা অনেক বিরক্তিকর মনে হয় আমার। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। ঘুমিয়েছিলাম ঠিক, কিন্তু আম্মু এসেই চিল্লাফাল্লা শুরু করে দিল। ঘুম থেকে উঠালো আমায়। ঘুম থেকে উঠছি ঠিক, কিন্তু বিছানায় ঝিম মেরে বসে আছি। উঠতেই ইচ্ছে করছে না। সেদিনের ওই লোকটাকে ভালো করে দেখা হলো না। ভালো করে নয়, বরং দেখাই হলো না। রাস্তায় উনি নেমে গিয়েছিল, পরে বাড়িতে এসে জানতে পারলাম এটা লতার মামাতো দেবর হয়। লোকটা যে অনেক ভদ্র সদ্র সেটা ওনার ব্যবহার দেখেই বোঝা গেল। যাওয়ার সময় লতার হাজবেন্ডকে ছোট্ট করে জানিয়ে গেল বিদায়। উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। লতার কাছ থেকে এইটুকুই জানতে পেরেছিলাম আমি। অবশ্য আমি জিজ্ঞেসও করিনি। গাড়ি থেকে নামার পর সম্পদ দৌড়ে এসেছিল আমাদের কাছে। এসেই হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, কি রে ঋতু, তুই হুট করে উদাও হয়ে গেলি যে? হ্যাঁ, লতাদের গাড়িতে আসছিস? তা ওই ছেলেটা কে রে? বেশ স্মার্ট কিন্তু দেখতে। একসাথে এতগুলো প্রশ্ন শুনে আমি হতবাক। কি করে পারিস এত প্রশ্ন করতে? একটা একটা করে উত্তর দে তুই, তাহলেই হয়। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কথাটা। আমি ওকে পাতা নিয়ে দিয়ে চলে আসছিলাম রুমে। বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে ওর এমন হাবিজাবি প্রশ্নের উত্তর দেওয়ার মুড ছিল না আমার। ভীষণ মাথা ধরেছিল। পরে অবশ্য সম্পার জোড়াজুড়িতে লতা আমাদের সবকিছু বলেছিল, সাথে ছেলেটার প্রশংসা করতেও বাদ রাখেনি। যাই হোক, তাতে আমার কি। বিছানায় ঝিম মেরে বসে থাকা অবস্থাতেই হঠাৎ ফোনটা টুং করে বেজে উঠলো। ফোনটার কথা মনে পড়লো। বিয়ের পাল্লায় পড়ে ফোনটাকে যেন সময় দিতেই পারলাম না তেমন। অনলাইনও হয়নি এই কয়েকটা দিন। অবশ্য তাতেই বা কার কি, অনলাইনেও তো আর আমার পাতানো সংসার নেই। এসব উদ্ভট কথা ভাবতে ভাবতে ফোনটা হাতে নিলাম। কেউ একজন আমার কন্ট্যাক্ট নাম্বারে টেক্সট দিয়েছে। প্রিয় বিহঙ্গ, এই তপ্ত দুপুরের দাহনা সহ্য হচ্ছে না। তোমার স্নিগ্ধ মুখখানা দেখতে পেলে হৃদয় মন দুটোই বরফের ন্যায় ঠান্ডা হতো। অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম আমি এমন মেসেজ দেখে। যেমন অবাক হয়েছি তেমনি হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমি আহামরি কোনো সুন্দরী না, কোনো অপ্সরাও না। তাহলে এই আহাম্মক কি বলছে এইসব? যত সব আবেগ। আসলে এসব আবেগ ভালোবাসা আবেগের কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমার শুধু মনে হয় এইসব ভালোবাসা কেবল যারা খুব সুন্দর তাদের জন্যই, আমার মতো অসুন্দরীদের জন্য না। কেউ এইভাবে বললে আমার মনে হয় আলগা পীড়িত দেখাচ্ছে। আর না হয় নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে এতে। আসলে আমার এমন ভাবনার কারণও আছে বটে। শুধু শুধু তো আর কেউ এমন ভাবে না। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ছাড়া কেউ আমার স্বার্থ ছাড়া সামান্যও কাছে আসেনি, বসায়ও নি আমাকে কখনো। আর সেখানে নাকি আমাকে কেউ ভালোবাসবে। কেউ কখনো যদি ডাকতো আমাকে যে একটু একটু শুনে যা, তখন কত শখ করে যেতাম তার কাছে আমি। কিন্তু গেলে হয় সে আমাকে কোনো কাজ করে দিতে বলতো, নয়তো কটু বাক্য শুনিয়ে দিত। ভাবা যায় মানুষ আমাকে ডেকে নিয়ে কটু বাক্যই শোনাতো। আর এই আমি কিনা করব মানুষকে বিশ্বাস। মাকে যখন গিয়ে বলতাম, আম্মু ওই চাচিরা আমাকে এরকম কথা বলেছে, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিত, বলতো কেন যাস মা ওদের কাছে, ওখানে না গেলে হয় না? আমি চুপটি করে আম্মুকে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের অশ্রু বিসর্জন দিতাম। ছোটবেলা থেকে এইসবেই বড় হয়েছি আমি। আর তাই তো মানুষকে ভয় পাই। নিরিবিলি থাকতেই ভালো লাগে আমার। আর যেই কারণে আমার বজ্জাত বান্ধবীগুলো আমার নাম দিয়েছে নিরিবিলি। তবে আমার বান্ধবীগুলো যে ভীষণ ভাগ্য করে পেয়েছি আমি, সব কটা আমার নিজের বোনের মতো। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় আমার আম্মু আর আমার বান্ধবীগুলো ছাড়া আপন বলতে আর কেউ নেই আমার। আর বাবা তো থেকেও নেই। এত সব ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বিছানা ছাড়লাম। নিশ্চয়ই আম্মু একটু পরে সে ঝাড়ু ছুড়ে মারবে, সেই কখন ডেকে গেছে আমায়। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, রেডি হয়ে নিলাম। আজকে বিকেলে দুটো টিউশনি আছে। বিয়ের জন্য কতদিন পড়াতে পারিনি বাচ্চাগুলোকে। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। টিউশনগুলো কাছে হওয়াতে হেঁটেই যাওয়া যায়। আজকের বিকালটা ভীষণ মনোমুগ্ধকর। হালকা বাতাস, সাথে সাদা ধবধবে আকাশ।
হাঁটতে অনেক ভালো লাগছে। হাঁটতে হাঁটতে স্টুডেন্টদের বাসার সামনে যেতেই শম্পার সাথে দেখা হয়ে গেল। ওদের বাসা আর আমাদের বাসা কাছাকাছি হওয়াতে যে কোনো সময়ই আমাদের দেখা হয়। কি রে, নিরিবিলি কোথায় যাচ্ছিস? টিউশনে? আজকে আসলে আজকেই পড়াতে হবে, একটু রেস্ট নে। উফস, এটাই শম্পার স্বভাব। একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসে। আমি কোনটার উত্তর দেব সবকিছু বাদ দিয়ে বললাম, জানিস আজকে ফোনে আরেকটা টেক্সট আসছে। কথা শেষ না হতেই শম্পা আমার হাত থেকে ফোনটা কোনো রকমে কেড়ে নিয়ে টেক্সট দেখাতে ব্যস্ত হয়ে পড়লো। এটা এমন কেন? উফ, মনে হয় আমি পালিয়ে যাচ্ছি ফোনটা নিয়ে। এই একটু, এটা মনে হচ্ছে সেই ছেলেটাই যে তোকে ওই হলুদের রাতে প্রশংসা করেছিল এবং ওই দিন রাতে পুকুর পাড়ের চিরকুটটা দিয়েছিল। আমি আনমনেই বললাম, ওটাই হবে, কিন্তু কে উনি? আমাকেই বা চিনি কি করে? তুই জিজ্ঞেস কর কল দিয়ে যে কে উনি। অসম্ভব, আমি পারবো না, পারলে তুই কর। এ আসছে, আমি কেন জিজ্ঞেস করবো? বেটা পরে আমাকে বকা দিলে। না না ভাই, আমি পারবো না। ওর কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম কিছুটা। মানে ওরে কেন বকা দিবে এই ব্যাপারটাই তো বুঝলাম না আমি। তোর কি দুলাভাই লাগে যে তোরে বকা দিবে? শম্পা চোখ টিপে বলে। হ্যাঁ, দুলাভাই হয়ে যাবে অতি দ্রুত। ওর কথা শুনে বিরক্ত হলাম আমি। কি বলছে এইসব? আমার কোনো ইন্টারেস্ট নেই এইসবে, ফালতু বিষয় এইসব। ওদের মতো আর বাপের হোটেলে খাই না যে এইসব আজাইরা কাজকর্ম করে বেড়াবো। শম্পা বলল, নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখ, বাকিটা আমি তদন্ত করছি। তুই যা পড়াতে। ওর ভাবসাব দেখে আমি তো হাঁ হয়ে যাচ্ছি। যাই হোক, দেখা যাক কি তদন্ত করে আর কি বের করে আমাদের শম্পা আফা। সকাল থেকে কেমন অশান্তি অশান্তি লাগছে। আমার এই একটাই সমস্যা, কারণে অকারণে মন খারাপ হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপের কারণটা পর্যন্ত খুঁজে পাই না আমি। হঠাৎ আম্মু ডাকলো। ইরতু, আছিস তুই? হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে? ঘুম থেকে উঠেই যে এমন মরার মতো হয়ে থাকিস, এটা আমাকে আর কতকাল দেখতে হবে বলতো? আমার তো তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগে না। কই একটু হাসি খুশি থাকবি তা না। হয়েছে আম্মু, থামো তো। এই সকাল সকাল কতগুলো কথা শুনিয়ে দিলে। এগুলো কথা শোনানো হলো? তোর ভালোর জন্যই তো বললাম, একটু পরিপাটি হয়ে চল, দেখবি নিজের কাছে নিজেকে ভালো লাগবে। কোনো কিছু না বলেই আম্মুকে হুট করে জড়িয়ে ধরলাম। এভাবে হুটহাট জড়িয়ে ধরার জন্য আমার একজন মা আছে, এটাতেই আলহামদুলিল্লাহ। আম্মুকে জড়িয়ে ধরলেই আমার সবচেয়ে শান্তি লাগে, সব অশান্তি কেটে যায় আমার। আম্মু, আমার ভালো লাগছে না। তোর কবেই ভালো লেগেছিল শুনি? ছাড়, যা নাস্তা করবি, ফ্রেশ হয়ে আয়। প্রায় 10 মিনিট হতে চললো শম্পার জন্য অপেক্ষা করছি আমি। আজকে ক্লাস আছে, এই গরমে ওর জন্য অপেক্ষা করাটা আমার কাছে ভীষণ তেতো মনে হচ্ছে। তো কি, আমি চলে এসেছি, বেশি অপেক্ষা করাইনি কিন্তু। চুপ, কখন থেকে অপেক্ষা করছি আর উনি এসে বলে অপেক্ষা করায়নি। কথা নেই, তাড়াতাড়ি চল। পেছন থেকে কে যেন ডেকে বলল। এই ইর্তিজা, আইসক্রিম খাবে? পেছনে তাকিয়ে দেখলাম একজন রুষ্টপুষ্ট যুবক। না ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না। খেতে খেতে না হয় পরিচয় হয়ে গেলাম। দাঁতে দাঁত কিরমির করে বললাম। বোঝাই যাচ্ছে ওরা আগে থেকেই ওরে চিনে। সবাই একটু দূরে গিয়ে দাঁড়ালো। ইভান ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। কাউকে অন্যায়ভাবে মারাটা ঠিক না। আশা করি এইটুকু বোঝার বয়স হয়েছে আপনার। আর আপনি যদি সত্যি আমার কারণে মেরে থাকেন, তাহলে আপনাকে এই অধিকারটা দিয়েছে কে, আমি কি সেটা জানতে পারি? ইভান একদম শান্ত স্বরে বলল। আমার থেকে বেশি অধিকার আর কারো আছে বুঝি? ইর্তিজা কিছুটা রেগে গিয়ে বলল, কিন্তু সেই অধিকারটা আপনাকে কে দিল সেটা জানতে চাচ্ছি আমি। প্রিয় বিহঙ্গ, রেগে যাচ্ছ কেন? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অধিকারের কথা বলছো? আমার অধিকার আমি নিজে আদায় করে নেই। ইর্তিজা কিছুটা দমে গেল ইভানের বলা বিহঙ্গ ডাকটা শুনে। তার মানে এই সেই লোক এতদিন ধরেই আমার পেছনে পড়ে আছে। ওর সাথে বেশি কথা বলে লাভ নেই। কথাগুলো মনে মনে বলতেই চলে যাচ্ছে ইর্তিজা। পেছন থেকে ইভান ইর্তিজাকে ডেকে জোর গলায় বলতেছে, তোমার সবটুকু অধিকার আমি আদায় করব, কেবলমাত্র সময়ের অপেক্ষা। সকালের দীপ্তিময় লাল টকটকা সূর্যের মতোই খুশিতে লাল হয়ে আছে ইর্তিজা। প্রায় 1 সপ্তাহ যাবত তার মনটা ভালো নেই। আর মনটা ভালো না থাকার কারণ হলো সেদিন ইউনিভার্সিটিতে ঝামেলা হওয়ার পর আর এখনো ক্লাস করতে যাওয়া হয়নি। এমনিতে ইউনিভার্সিটিটা অনেক দূর, তারপর আবার শম্পার জন্য সেদিন অপেক্ষা করতে গিয়েই ঝামেলাটা হলো। এসব ঝামেলা যেতে চায় না ইর্তিজা, আর শম্পাদের সাথে দেখাও হয় না। এই কারণেই মন খারাপ ছিল কিছুটা। কিন্তু আজকে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল একটা খবর পেয়ে।
সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দুঃসম্পর্কের এক আন্টি ফোন দিয়েছিল। ফোন দিয়ে জানালো ইর্তিজার ভার্সিটির ঠিক কাছে একটা প্রাইভেট স্কুল আছে যেখানে একজন শিক্ষিকা দরকার। এই সুখবরটাই সকাল সকাল পেল ইর্তিজা। মোটামুটি ছোটখাটো একটা জব করার অফার বলা যেতে পারে। মা মেয়ে ছোট্ট সংসার। ইর্তিজা 3টা টিউশনি করে আর মা কোহিনুর রহমান বাসায় কিছু বাচ্চা পোলাপান পড়িয়ে আর সেলাই কাজ করে কোনো রকমের সংসার চালায়। তাই ইর্তিজা ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে যাচ্ছিল কিছু একটা করতে, যদিও কোহিনুর রহমান রাজি না। ওনার কথা হচ্ছে আমার মেয়ে এখনো ছোট, তাই সে যে টিউশনি করে কিছু আয় করে সেটাতেই আলহামদুলিল্লাহ। ইর্তিজা বসে বসে ভাবতেছে। জব করার অফার পেয়ে খুশি হলেও এটা ভেবে মন খারাপ হচ্ছে যে মাকে ছাড়া থাকতে হবে। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলেছে, ওখান থেকেই আমার ক্লাস করার সুবিধা আছে। এদিকে মা তো জব করারই অনুমতি দিবে না, আর মাকে ছেড়ে গিয়ে অন্য কোথাও থাকার কথা শুনলে তো স্ট্রোক করবে মনে হচ্ছে। কোহিনুর রহমান এসে দেখে মেয়ে কিছু ভাবতেছে। কিরে, চোখ মুখের অবস্থা এমন করে রেখেছিস কেন? খুশি হয়ে আছিস নাকি চিন্তায় আছিস বোঝা যাচ্ছে না কিছু। আমার একটা কথা বলি, বকা দিবে না তো? তুই আমার বকা দেওয়াকে ভয় পাস নাকি? কি বলবি বল তো তাড়াতাড়ি। শেষ করে নাস্তা করতে আয়। আর কয়েকদিন ধরে দেখছি ভার্সিটিও যাস না, ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো সুযোগ, আমার ভার্সিটির কথা তুলেছে, যা বলার এক্ষুনি বলতে হবে। অপর মিথ্যা রাগ দেখিয়ে বললাম, কিভাবে যাব? মাসের এখনো শেষ হয়নি, হাত পুরো ফাঁকা। টাকা পয়সা ছাড়া ভার্সিটিতে যাওয়া যায়? আমি না হয় বিলাসিতা করলাম না, কিন্তু গাড়ি ভাড়াটাও তো লাগে নাকি? আম্মু যেমন কিছুটা মিয়ে গিয়ে বলল, কই আমার থেকেও তো চাস না টাকা? আমার কাছে চাইলে কি আমি দিতাম না নাকি? আম্মু এখন বড় হয়েছি আমি, তুমিও বুড়ি হয়েছো, তাই এখন আমাকে কিছু করতে হবে। তোমার থেকে আর টাকা পয়সা নেওয়া যাবে না তো। কথাটা বলেই আম্মুর মুখের পানে চাইলাম, বোঝার চেষ্টা করলাম আম্মুর মনের ভাবটা, কিন্তু না, আমি ব্যর্থ। এই মুহূর্তে আম্মুর মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি আবারও বলতে শুরু করলাম, আম্মু শোনো না, সকালে শারমিন আন্টি ফোন করেছিল। এই থাম, শারমিন আন্টিটাকে চিনলাম না তো। আরে ওই যে তোমার ছোটকালের বান্ধবী আছে না, সুমি, ওনার মামা তো নাকি কি বোন, যে উনি একদিন না আমাদের বাসায় আসলো সুমি আন্টির সাথে, ওই শারমিন আন্টি। কিন্তু সে কিভাবে তোর নাম্বার পেলো? তার সাথে কি যোগাযোগ হয় তোর? আমিও কিছুটা দমে গেলাম, আসলেই তো, নাম্বার কি করে পেলো? আবার আমাদের কখনো কথাও হয়নি। যাই হোক, এখন এসব আম্মুকে বলা যাবে না, তাহলে আর চাকরিটা করাই হবে না। নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে ওই তো আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে পরিচয় হলো গত সপ্তাহে, ওরই পাশের বাসায় নাকি উনি থাকেন বললো। ওর থেকেই আমার নাম্বারটা নিয়েছে হয়তো। আচ্ছা, তা কিসের জন্য ফোন দিল তোরে? আসলে আম্মু, আমাদের ভার্সিটি থেকে একটু দূরেই একটা প্রাইভেট স্কুল আছে, ওখানে জব করবো আমি। প্লিজ না করো না, আমাকে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওখান থেকে ক্লাস করতে পারবো। একেবারেই সব বলে দিলাম, কারণ বাকিটা আম্মু শুনবে কিনা সন্দেহ। আম্মু কিছু না বলে ডিরেক্ট আমার রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আম্মু খুব রেগে গিয়েছে। খুব রেগে গেলে আম্মু কিছু না বলেই চুপ হয়ে যায়। এখন আম্মুকে কি করে বোঝাই আমি? হুট করে মনে পড়লো শম্পাকে আসতে বলতে হবে, শম্পা আম্মুকে সামলাতে পারে, না হয় আমি একা সামলাতে পারবো না। আম্মু হাই প্রেশারের রোগী, আমার একা একা নার্ভাস লাগে, খুব চিন্তা হচ্ছে। এদিকে আম্মু, আরেকদিকে জব, ক্যারিয়ার, সংসার, কি করব আমি? প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি বিশাল এক হল রুমে, যেটাকে আবার ড্রয়িং রুমও বলা যায়। ভীষণ গোছানো আর সুন্দর রুমটা, যেটার প্রশংসা না করলেই নয়, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়ির বাকি রুমগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আম্মু তো আসার পর থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ জপছে, সৌন্দর্যের মুগ্ধ হয়ে। আম্মুর সাথে সম্পাও জপছে, তবে আমি নিজেকে কন্ট্রোল করেছি, কারণ এতটুকুতে অতটা দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে আমি না। মনে মনে একটু ভাব নিলাম আর কি। যাই হোক, এখানে আসার সময় গেট পেরিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ান চাচা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিয়ে স্বাগত জানিয়েছিলেন। তার ওই সালামের শান্তি এখনো বিরাজমান মনে হচ্ছে। রাস্তার একপাশে কাঙ্ক্ষিত এই বাড়িটি, চারপাশে দেয়াল দেয়া, শুধু থাকার জন্য দোতলা এই বাড়িটি করা হয়েছে, আর সবটা জায়গা জুড়ে আছে শারমিন আন্টির বলা সে প্রাইভেট স্কুল। তবে শারমিন আন্টি ভুল ইনফরমেশন দিয়েছিল, এটা মূলত প্রাইভেট স্কুল হলেও প্রকৃত অর্থে এটা একটা অনাথ আশ্রম, শুধু যাদের বাবা মা নেই সেই বাচ্চাদের জন্য। তবে সুন্দর ব্যাপারটা হচ্ছে, এখানে অনেকটা স্কুলের মতো করা হয়েছে, একটা ছোট্ট প্রতিষ্ঠান, যেটার জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে, আর বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা, দুতলা করে দুটো বিল্ডিং এ।
ওখানে আবার ওদের দেখাশোনা করার জন্য অন্য কেয়ারটেকার রয়েছে। আরো একটা দোতলা বিল্ডিং এ রয়েছে, যেটাতে আমার মতো স্টুডেন্ট প্লাস শিক্ষিকাদের থাকার সুব্যবস্থা আছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। এখানে আসার পর এই ইনফরমেশন গুলোই সংগ্রহ করেছি। আর সবচেয়ে নজর কাড়া বিষয় হচ্ছে পুরো বাড়ি জুড়ে ফুল আর ফুল, পাশে ফুলের বাগানও আছে। ফুল তো আমার অনেক প্রিয়। মনে হচ্ছে বাড়িটা কে যেন সাজিয়েছে আমি আসবো বলে। দারোয়ান চাচা দেখিয়ে দেয়া রুমে এসে বসার পর থেকে কাউকেই দেখতে পাচ্ছি না। একজন মহিলা এসে ভুলে গেল। আপনারা বসেন একটু, খালাম্মা নামাজ শেষ করে আপনাগো লগে দেখা করব। আপনার খালাম্মা এই সকাল 10টা বাজে কিসের নামাজ পড়ে? মহিলাটা কিছু না বলেই চলে গেছে। এদিকে আম্মু শম্পার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরকম প্রশ্ন করাতে আমি শম্পাকে দুটো থাপ্পড় মেরে বললাম, এমন টাইমে চাষতের নামাজ পড়ে হয়তো উনি। চাষতের নামাজের নিয়ম সাধারণত নফল নামাজের মতোই। সূর্য 1/4 উপরে উঠলে গ্রীষ্মকালে 9টা থেকে 10টা আর শীতকালে 10টা থেকে 11টার সময় চাষতের নামাজ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাষতের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয়। সহিহ মুসলিম 748। শম্পাকে মা মেয়ে মিলে জ্ঞান দিচ্ছিলাম, এমন সময় একজন ভদ্র মহিলা রুমে প্রবেশ করে আমাদের সবার উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আম্মু সালামের জবাব দিল। আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না আপা? না না, কিছু মনে করিনি আপা, কি মনে করব? আমার দিকে উদ্দেশ্য করে বলল, এটা বুঝি যা? হ্যাঁ, এটাই আমার মেয়ে ইর্তিজা। এরপর কিছুটা মিনমিনিয়ে বলল, আপনি এত সহজে চিনে ফেললেন যে? আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না। অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে। ভদ্র মহিলা হাসি মুখে জবাব দিল, আরে কি যে বলেন না আপা, আমার কাছে একটা মেয়ে আসবে আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে কি আর আসতে বলেছি? একটু আটু খোঁজ খবর নিয়েই আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছি। আম্মু যেন কিছুটা শান্তি পেল ওনার যুক্তিতে। অবশ্য আমিও একটু পেয়েছিলাম। আম্মু আর সেই ভদ্রমহিলা আলাপ করছে, এমন সময় আমার ফোনে টুম করে শব্দ হলো। সবার মাঝে বসে আছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম আমি। আর আমি এক মুহূর্তের যেন জমে যাচ্ছিলাম ফোনের স্ক্রিনে তাকিয়ে। আমার অবস্থাটা শম্পা মনে হয় টের পেল। কি রে, কি হয়েছে? চল তো একটু আড়ালে যাই। আম্মুকে বললাম আমি একটু বাইরে যাই আম্মু। আম্মু ধমক দিয়ে বলল, বাহিরে কই যাবি? চিনিস না জানিস না, বসে থাক চুপচাপ। জানতাম একা ছাড়লে এমন করবি, এই জন্যই একা ছাড়ি না কোথাও, সাথে এসেছি। আম্মু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি। ভদ্রমহিলা বলল, আরে আপা, এসব কি বলছেন? মেয়েটাকে একটু বাহিরে যাবে তাতে কি এমন হয়ে যাবে বলেন তো? আমার মেয়েটা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো। সে তো কলেজে গিয়েছে, ওদেরকে যেতে দেন, কিছু হবে না। আমার বাড়িতে কোনো রকম ভয় নেই। ওনার কথা শুনে আম্মুর উপর কিছুটা রাগ করি শম্পার হাত ধরে বাইরে চলে আসলাম। আসার পরেই শম্পা লাফিয়ে উঠলো। ঋতু, কি হয়েছে বল বল। তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে? পরে স্ক্রিনটা অন করে শম্পার দিকে ধরলাম ফোনটা। সেখানে একটা নাম্বার থেকে টেক্সট আসছে। প্রিয় বিহঙ্গ, যত চাইবে দূরে থাকতে আমি তোমাকে ঠিক ততটাই কাছে টানবো। বাড়ি পছন্দ হয়েছে তো ঋতু? শম্পা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এখানে এনেছে? এটা তার বাড়ি? কি করবি এখন? চুপ কর না একটু। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার জবাব দিব? তোর এই স্বভাবটা আর গেল না। আচ্ছা, নিরিবিলি একটু শান্ত হয়ে বল যে কি করবি। কি আর করবো বল? আম্মুকে তো আর কিছু বলা যাবে না, কারণ সেই দিন তোকে বাসা নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আম্মু আমার সাথে চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি। আর তুই তো দেখেছিস আম্মুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আম্মু প্রায় রাজি। আর ওই ভদ্রমহিলা বলেছে যে আম্মুকে ও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা শুনে তো আম্মু আরো খুশি। এখন যদি আম্মুকে বলি যে চলে যাব, থাকবো না, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তা তো বুঝতেই পারছি। এখন করবিটা কি? আর এত ভয় পাওয়ারও বা কি হলো বল? হ্যাঁ,
নিশ্চয় ওই ভদ্র মহিলার ওনার মাই হবে। দেখ, ওনাকে তো অনেক ভালো মনে হয়। আর আমিও তো আছি তোর সাথে, না? তুই তো আমাকেও নিয়ে এসেছিস তোর সাথে থাকতে। চিন্তা করে তো কিছু হবে না জানি, যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার তাই হবে। আমিও দেখতে চাই ওই বেয়াদব ছেলে কি কি করতে পারে। আর এখন বুঝতে পারছি যে শারমিন আন্টি আমার নাম্বার কোথায় পেল। আম্মুকে তো মানানোর জন্য মিথ্যে বলেছিলাম যে বান্ধবীর কাছ থেকে নিয়েছে। আচ্ছা, তুই ওর নাম্বার ব্লক করছিস না কেন? তোর মনে হয় শম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি? যতবার যতটা নাম্বার দিয়ে নক করেছে সবটা ব্লক করে দিয়েছি আমি। আর প্রতিবার সে নতুন নাম্বার দিয়ে টেক্সট করে। এমন বজ্জাত একটা ছেলে কেন যে আমার পেছনে পড়লো? দুনিয়ায় এত মেয়ে থাকতে কি করবো এখন বলতো? সময়টা গ্রীষ্মকাল, বাইরে নীলচে আকাশ, উজ্জ্বল প্রখর রোদ্দুর। এখন সকাল সকাল সূর্য আলো অনেক বেশি প্রখর হয়ে যায়, তাপ বেশিই থাকে। আমি আমার ছোট এবং সুন্দর গুছানো রুমটায় বসে আছি। আম্মুকে অনেক মনে পড়ছে। গতকালই আম্মু চলে গেছে। বাড়িওয়ালা আন্টি বলেছে কিছুদিন পর আম্মুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। আমি যেন মন খারাপ না করি, কিছু লাগলে যেন ওনাকে জানাই। এগুলো বলেই আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল। এখন আমি আম্মুর আসার অপেক্ষায়, যদিও অপেক্ষা করতে হবে বহুদিন। আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা জুড়ে আমার আম্মুই। এসব কিছুই ভাবছিলাম আমি। এমন সময় হঠাৎ শম্পা ওয়াশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠলো, কি রে ইরতু, কান্না করছিস কেন? আমি তো অনেকটাই ভয় পেয়ে গেলাম ওর চিল্লানোতে। বুকে 2-3 বার ফু দিয়ে বললাম, সমস্যা কি তোর? কই কাচ্ছি আমি? আরে তো চিল্লাস কেন তুই সবকিছুতে? একটু আস্তে করে কথা বলা যায় না? আচ্ছা, কুল কুল। কান্না করছিস না ঠিক আছে, তবে তোর চোখে পানি টলমল করছে তো। আন্টিকে মনে পড়ছে? আমারও তো আমার মাকে মনে পড়ছে, কিন্তু তোর মতো তো ব্যয় করে কাচ্ছি না। উফ, যাই হোক, মন খারাপ করিস না। তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্মুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। অনেকটা আয়েশ করেই কথাগুলো বললো শম্পা। শম্পার কথা শুনে আমি শতভাগ হতভম্ব হলাম। এগুলো কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হবু শাশুড়ি মানে কি? হ্যাঁ, ও মা, বুঝতেছিস না? বাড়িওয়ালি আন্টি তো ইভানের আম্মু, সেটা কি ভুলে গেলি? আর সে শুধু বাড়িওয়ালি না, পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছিস সেটারও প্রিন্সিপাল। দেখ শম্পা, উনি আমার প্রিন্সিপাল। আমি এতটুকুই তো মানি। তুই আর ওসব ফাউল কথাগুলো আমাকে বলে রাখাস না প্লিজ। দরজার ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, ইর্তিজা আপুর রাগও আছে বুঝি? আমি আর শম্পা দুজনেই দরজার দিকে তাকালাম। ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাশা আল্লাহ, মেয়েটা এত সুন্দর, ওর কাছে নিজেকে যেন কাক মনে হচ্ছে। যাই হোক, মেয়েটাকে চিনতে পারলাম না, আগে দেখিনি বলে কথা, চিনবো কি করে? ইতিমধ্যে সে বলে উঠলো, ভেতর আসতে বলবে না? আমি আর সম্পাদ দুজন একসাথেই বলে উঠলাম, হ্যাঁ আসো আসো। সে 1 সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোণায় বসে পড়লো। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো, নিশ্চয় আমাকে চিনতে পারো নাই। পরিচয়টা দিচ্ছি তাহলে। আমি হলাম ইভা, ইভা মির্জা। মিস্টার সাখাওয়াত মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে, আর ইভান মির্জার একমাত্র আদরের বোন। আমার বুকটা কাঁপতেছে এবার পরিচয় শুনে। জানি না কেন এমনটা হচ্ছে, হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা। শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বললো, ও আচ্ছা আচ্ছা, তা তোমাকে তো দেখলাম না। আসলে আপু, কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে, তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। আম্মু বলেছিল তোমাদের কথা, রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে। আর আজকে কলেজেও যাব না, সারাদিন তোমাদের সাথে আড্ডা দিব। এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো ইভা, ইর্তিজা আপু, রাতে সমস্যা হয়নি তো? ঘুম ভালো হয়েছে তো? আমি হাসার চেষ্টা করে মুখে বললাম, না সমস্যা হয়নি তেমন। আমার মনে মনে ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে এই মেয়ে এত শিওর হয়ে আমাকে চিনলো কি করে। আগে তো দেখা হয়নি আমাদের। আমি যে ইর্তিজা, সে এতটা শিওর কি করে হচ্ছে? তাহলে কি? না না, আর ভাবতে পারছি না এসব। এরই মধ্যে ইভা বলল, আরে আপু, আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম। আম্মু পাঠিয়েছে নাস্তা করার জন্য তোমাদের ডাকতে। বলেছে এই 2 দিন আমাদের মেহমান তোমরা, তারপর থেকে না হয় নিজেরা যা করার করবে। এগুলো বলেই তাড়া দিল যাওয়ার জন্য। কিন্তু আমার একটু ইচ্ছে করছে না যেতে, ভয় লাগছে কেমন। শম্পা আমায় বলল, কি রে, চল যাই, খিদে পেয়েছে তো। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। আমার অবস্থা বুঝতে পেরে মেকি হাসি দিয়ে বলল, কিছু হবে না ইরতু পাখি, চলো। এখন আমার আরো বেশি বিরক্ত লাগছে। কিচ্ছু করার নেই, যেতে হবে ভেবেই রওনা হলাম। আমাদের বিল্ডিং এর পাশেরটাই ওদের বাসা।
মাঠের এক পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে ওদের বাসার মেইন ডোরে পৌঁছালাম। মেইন ডোরে বড় করে লেখা সুখালয়। মনে মনে ভাবছি ভীষণ সুন্দর তো লেখাটা, কিন্তু গতকাল চোখে পড়েনি। তবে বাইরে গেটে ছিল যে মির্জা ভিলা, ওটা আবার দেখেছিলাম। পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর। যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে মেইন ডোর পেরিয়ে সেই সুন্দর ড্রয়িং রুমটা দেখা পেলাম। আমি যথাসম্ভব পিঁপড়াদের মতো হাঁটছি। এর মধ্যে ডাইনিং টেবিল থেকে আন্টি বলে উঠলো, কিরে, কখন পাঠিয়েছি, এতক্ষণে সময় হলো তোদের? তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, চলে এসেছি তো। ইতিমধ্যে ডাইনিং টেবিলে নজর পড়তে আমি শকড। আমার পা থেমে গেল, আর সামনে এগোতে ইচ্ছে করছে না। শম্পার হাত জাপটে ধরেছি। শম্পা ব্যথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। ইভান টেবিলের ডান পাশের একটা চেয়ারে বসে এক মনে খাচ্ছে। ওনার দিকে তাকাতেই যেন আমার ভয় হচ্ছে। সেদিন ইউনিভার্সিটিতে রাগের মাথায় কি যেন বলে ফেললেও এখন বা পরে ওনার সামনাসামনি কিছু বলার সাহস আমার হবে বলে মনে হচ্ছে না। ওনাকে কেন যেন আমার ভয় লাগছে। শম্পাকে মিনমিনিয়ে বলছি, শম্পা কিছু করো না প্লিজ। আন্টি ডেকে বলল, ও মা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখনো আসো এদিকে। আমি পাটা একটু পিছিয়ে নিয়ে দৌড় দিব ভাবছি, এমন সময় আন্টি আবার বলে উঠলো, এই ইর্তিজা, কি হয়েছে? ওইদিকে যাচ্ছ কেন? আমি ভয়ে তোতলাচ্ছি। খেতে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে আন্টি, ওই আর কি। ওর তোতলানো দেখে আন্টি ভেবেছে ওয়াশরুমে যাব। ব্যাস হয়ে গেল। আন্টি বলল, ও আচ্ছা, ওয়াশরুমে যাবে? ওই তো বাম দিকে যাও, ওয়াশরুম পেয়ে যাবে। আমি বলে উঠলাম, না না, আমি ওয়াশরুমে যাব না। শম্পাও সাথে সাথে বলে উঠলো। আমিও তো যাব না। আমাদের এই কাহিনীতে সবাই হতবাক হয়ে একজন আরেকজনের চোখাচোখি করছে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে আমরা কি বোকামোটাই না করে বসলাম। সকলের নীরবতায় ফাটল ভেঙে দিয়ে ইভা জোরে হেসে উঠলো। ওর হাসি দেখে আন্টি সহ আমরা সবাই হেসে উঠলাম। আমি একটু লুকিয়ে ইভানের দিকে তাকালাম, সেও হাসছে কিনা এটা দেখার জন্যে। দেখলাম সে যথাসম্ভব হাসি লুকিয়ে রেখে খাচ্ছে। আজ ইভা কলেজে যাবে না, আমাদেরও যেতে দিবে না বলে মন স্থির করেছে। আজ সারা দিন তার সাথে আড্ডা আর ঘোরাঘুরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে সে আমাদের। সকালের নাস্তা খেয়ে চলে আসছি রুমে। আপাতত একটু রেস্ট নিয়ে পরে আড্ডা দেওয়া যাবে। আর রুমটাও একটু গুছিয়ে নিতে হবে। এমনিতে রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু তাও একটু এদিক সেদিক করে মনের মতো করে নেব। আমি আবার এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ। আর এদিকে আমাদের শম্পা আফা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে মহাব্যস্ত। তার আবার রুম টুম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গোয়াল ঘরেও সে গরুর মতো ঘুমাতে পারবে, শুধু পারবে না বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে ঝগড়া করে ঘুমোতে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? ওখানে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তবে তোমার জন্য না খুব মন খারাপ হচ্ছে আমার। এইটুকু বলেই থামলাম, কারণ এই মুহূর্তে আম্মুকে যেন আরো বেশি মনে পড়ছে আর কান্না পাচ্ছে। কিন্তু এটা আম্মুকে বুঝতে দেয়া যাবে না, তাই যথাসম্ভব কান্না গিলে নিয়ে হেসে কথা বলার চেষ্টা করছি। আম্মু নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছে, সেটা বুঝতে পারছি আমি। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, খেয়েছিস তো? কি খেলি? হ্যাঁ আম্মু খেয়েছি। আর জানো কুহিনা আন্টি না খুব আদর আপ্যায়ন করছে আমাদের। যাক আলহামদুলিল্লাহ, ভদ্রমহিলা খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি। আর এই জন্যই তো তেমন ভয় পাচ্ছি না। আচ্ছা তুমি রান্না বান্না করছো তো? ওষুধগুলো খাও তো ঠিকঠাক? আরে হ্যাঁ, ঠিকঠাক চলছে সব। আর ওই যে পাশের বাসার সাদিয়া তো প্রায় আসে আমার কাছে। যেই শুনেছে তোরে খুব সুন্দর বাড়িতে রেখে এসছি, সেই থেকে আসতেছে আমার কাছে, খোঁজ খবর নিচ্ছে আর বারবার তোর সম্বন্ধে জিজ্ঞেস করছে। আর বারবার বলছে, খালাম্মা আগামীতে গেলে আমাকে নিয়ে যাও, আমিও যাব ঋতু আপুকে দেখতে। তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, নিয়ে এসো একবার। ঠিক আছে। আচ্ছা মা, সাবধানে থাকিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। এই ইরতু আপু, চলো বাহিরে বৃষ্টি হবে মনে হচ্ছে। ইভা এসেই চিল্লানো শুরু করলো বৃষ্টিতে ভেজার খুশিতে। কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টি তো আর বৃষ্টি না, তা তো যেন ঝড়। বাইরে উকি দিয়ে দেখলাম আকাশের অবস্থা একেবারেই অন্ধকার। দেখলেই কেমন ভয় লাগে। নতুন জায়গা, তাই আর বের হতে ইচ্ছে করলো না। কিন্তু কে শুনে কার কথা? ইভা আমাকে আর শম্পাকে কোনো রকমে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল। নীল অন্ধকার আকাশের নিচে তিনজন মানব দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসের স্বাদ নিচ্ছি।
ব্যাপারটা খুব বেশি খারাপ না। বাতাসের চারপাশের গাছপালা দুলছে, গাছের ফুলগুলো যেন বাতাসে বাতাসে নিচে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম এক পাশে আম গাছ থেকে গাছের আম পড়ছে। এই দৃশ্য দেখে তো আমরা দিলাম এক দৌড়, ভীষণ আনন্দের সাথে আম কুড়ালাম। আম কুড়াতে কুড়াতে হঠাৎ খেয়াল করলাম কেউ দেখছে আমাদের। হ্যাঁ, ইভান। সে দোতলা বেলকনি থেকে দাঁড়িয়ে দেখছে আমাদের এক ধ্যানে আর মিটিমিটি হাসছে। আমি তাকে ভয় পাই আগে থেকেই, জানি না কেন তাকে দেখলেই আমার ভয় লাগে। আর এখন হুট করে তাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম আমি। সামনের দিকে ফিরে শম্পা আর ইভাকে খুব করে জোর করছি রুমে চলে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতো অনুরোধ করেছি, চলে আয় প্লিজ, রুমে যাই। কিন্তু কে শুনে কার কথা? ওরা তো মত্ত ওদের কাছে। রাগে দুঃখে আমি পেছন ফিরে যেই রুমের উদ্দেশ্যে দৌড় দিব, অমনি দেখলাম ইভান আমার পেছনে। হয় কি করব না আমি পিছু পা হতে গিয়ে পড়ে গেলাম ঠাস করে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আর এই বেড়ার সামনেই কেন আমার বারবার লজ্জায় পড়তে হয়? সাল্লাহ, উঠায় নাও আমার, কি লজ্জা কি লজ্জা। কি রে ঋতু, পড়লে কিভাবে? আমি কিভাবে পড়েছি এটা কি এখন আমি আবার পড়ে তোদেরকে দেখাবো নাকি? বজ্জাত কোথাকার, উঠে আমায়। ইভা আর শম্পা আমায় টেনে তুললো। এদিকে ইভান সাহেব 2 হাত প্যান্টের পকেটে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। এই ঝড়ের মধ্যে সে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছুই হয়নি। না হচ্ছে ঝড় আর না আমি এখানে পড়ে আছি। ওনার ভাবসাবে তো এমনটাই মনে হচ্ছে। রাগে দুঃখে কষ্টে লজ্জায় আমি আবারও দৌড় লাগালাম রুমে। শম্পা ওদের সাথে মজা নিয়ে একটু পর আসলো আমার পেছন পেছন। ঋতু, যা যা ফ্রেশ হয়ে আয়। আরে মেয়েটা পড়ে গেল। মজা নিয়ে কথাগুলো বলছে শম্পা আমায়। ওর কথা শুনে আমার রাগ একদম মাথায় উঠে গেল। এই যা শর্ত সামনে থেকে ঢং। তখন এত করে বললাম চলে আয়, কিন্তু কে শুনে কার কথা? যা, এখন আসছিস কেন? তখন চলে আসলে তো আর আমার পড়তে হতো না। ওরে বাবারে, এখন আমাদের দোষ হলো বুঝি? হ্যাঁ, তোর দৌড়াতে বললো কে? হ্যাঁ, দৌড়াতে গেলি কেন তুই? ওই বেটা ইভানের যত সব দোষ। হুম, এখন আবার তার দোষ। তোর আশেপাশে যারা থাকবে তাদের দোষ, আর তোর কোনো দোষ নাই। সে কি বলেছে তোকে দৌড়াতে? তাকে দেখলি তোর দৌড়াতে কেন হবে? সে কি তোরে খেয়ে ফেলবে? আচ্ছা হয়েছে, যা বুঝতে পারছি তুই রাজাকার। মির্জাফর আমার বন্ধু হয়ে আরেকজনের পক্ষ নিচ্ছিস তুই। আচ্ছা হয়েছে, যা তো ফ্রেশ হয়ে আয়, ভর্তা করে আম খাবো। তুই খা তোর আম, খাবো না আমি। কি রে তুই, চল। কই যাবো? ও মা, আম খাবি না? এত কষ্ট করে উষ্টা খেয়ে পড়ে আম কুড়ালি। দেখ, মেজাজ খারাপ করিস না। যা খা গিয়ে তোর তুই আম, আমি খাবো না ওসব। আরে ইরতু পাখি, রাগ করে না প্লিজ। তোকে ছাড়া আমি কিছু করি নাকি বল? আয় না প্লিজ। আচ্ছা, তোকে খেতে হবে না, শুধু আমার সাথে চল। কই যাবো? আম তো রুমে বসেই খাওয়া যায়, এটার জন্য আবার কোথাও যেতে হবে নাকি? আরে তুই এত নিরামিষ কেন বলতো? হ্যাঁ, রুমে বসে আম খাবো? বাইরে এত সুন্দর ওয়েদার রেখে ছাদে গিয়ে খাবো আর আড্ডাও দেওয়া হবে। সেই একটা ওয়েদার এখন, বৃষ্টির পর ওয়েদার সুন্দর হয়, সেটা বুঝি জানিস না তুই? তোরা আড্ডাতে যা, আমি গেলে আমাকে আবার লজ্জায় পড়তে হবে। আরে ইভান তো থাকবে না, সে থাকলে তো তুই লজ্জায় পড়তি নাকি? সে কখনোই থাকে না, তবে চলে আসতে পারে। শম্পা জোর করে আমাকে শেষমেশ নিয়েই এলো ছাদে। সত্যি বলতে ছাদের দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর। এত সুন্দর ওয়েদার, আহ শান্তি। এই সুন্দর ওয়েদারে আমার মনটা হু হু করেই না ভালো হয়ে গেল। হালকা হালকা লাগছে এখন নিজেকে। ছাদের একপাশে শম্পা আর ইভা মিলে আম কেটে প্রস্তুত করছে খাওয়ার জন্য। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পেছনে পুরুষালী কণ্ঠ শুনে চমকে তাকালাম আমি। ও মা, আবার ইভান! পৃথিবীতে কঠিন কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আমাদের ইভানের মন বোঝা। তার মুড কখন কেমন থাকে কিংবা থাকবে সেটা মনে হয় নিজেও জানে না। ইতিমধ্যে আমাদের গোমরামুখ ইভান ছাদে এসে ইভা আর শম্পার সাথে হাতে হাত লাগিয়ে আম কাটার কাজে লেগে পড়েছে। ইর্তিজা একপাশে গুটিসুটি বেড়ে বসে আছে, তাদের কর্মকাণ্ড দেখছে আর মনে মনে ভাবছে এই ইভানের মতো এত মুখ কিভাবে হয়। মাঝে মাঝে গুন্ডা মাস্তান হয়ে পোলাপানকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে দেখলে মনে হয় তার মতো গম্ভীর লোক দুনিয়ায় একজন পাওয়া যাবে না। এখন আবার দেখছে একেবারে অন্য এক রূপ, যেটা কিছুটা বাচ্চা সুলভ আচরণ বলা যেতে পারে। 2 গালে 2টা হাত রেখে একপাশে বসে এসবই ভাবছিল ইর্তিজা। কি রে ইরতু, গালে হাত দিয়ে কি এমন ভাবছিস? জামাই মারা গেছে বুঝি, তোর গালে হাত দিয়ে রেখেছিস কেন? তোর যে এত এত সমস্যা, ওইগুলোর দিকেও একটু নজর দে শম্পা রানী। কি বললি?
কি সমস্যা আমার? এই যে একসাথে এতগুলো প্রশ্ন করিস, কতবার করে বলেছি তোর এই একটা সমস্যা, এটা চেঞ্জ কর তুই। তারপর হচ্ছে গালে হাত দিলে জামাই মরা, এটা কেমন লজিক? এসব কুসংস্কার। আরে বাবা, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন রে তো? এমনি এমনি তো বললাম। আচ্ছা যা, তোর জামাই মরা না। এমনি এমনি সবকিছু বলতে নেই। হুট করে ইভা বলে উঠলো। আচ্ছা ইর্তিজা আপু, তোমার পায়ের ব্যথা কমেছে? পড়ে যাওয়ার কথাটা মনে করাতেই আমি আরো বেশি লজ্জা পেয়ে গেলাম। একটু মিনমিন করে বললাম, কমেছে, বেশি ব্যথা লাগেনি। শম্পা মজা নেওয়ার জন্য বলল। আহারে বেচারি, হুটহাট পড়ে যায়, পড়েই একদিন তোর হাড়গোড় শক্ত হবে রে। এসব বলে ওরা হাসতে শুরু করলো, কিন্তু এখানে হাসার কি আছে? আমি তো সেটাই বুঝতেছি না। ওই আমার তো হাসি পাচ্ছে না, তাহলে ওরা এমনি হাসবে কেন? হাসি থামিয়ে ইভা আর তার ভাই ইভানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাইয়া, তুমি না ইর্তিজা আপুর সাথেই ছিলা, তো তুমি থাকতে সে পড়ে যায় কিভাবে? একটু ধরতে পারলে না? ইভার কথা শুনে আমি স্তব্ধ হয়ে জড়ো সড়ো হয়ে বসে আছি। 2 সেকেন্ড নীরবতার পর ইভান কিছুটা আয়েশ করে বলে উঠল, ধরতে গেলে ছুতে হতো, ঠিকঠাক হোক তারপর না হয় চেষ্টা করি। এমনি সে আমাকে গুন্ডা মাস্তান ভেবে বসে আছে। এখন যদি পড়ে যাওয়া থেকে বাঁচাতে ধরতাম তাহলে নিশ্চয়ই ভেবে বসতো আমি ইচ্ছে করে ছোঁয়ার জন্য ধরেছি। মেয়ে মানুষ একটু বেশি বোঝে বলে কথা। ইভা অবাক নয়নে ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি এমন করেছো যে তোমাকে ইর্তিজা আপু গুন্ডা মাস্তান ভাবতে গেল? তোমরা কি পূর্ব পরিচিত? এত বেশি বুঝতে নেই বোন, আগে বড় হও তারপর বুঝো। বলেই মুচকি হেসে ছাদ থেকে চলে গেল ইভান। এদিকে বিস্ফোরিত নয়নে সবাই চোখাচোখি করছে। শম্পা পরিবেশ শান্ত করার জন্য বলল, এই বাদ দে তো এসব, চল আম খাই। এদিকে ইর্তিজা বসে বসে আনমনে ভাবছে সকালের সেই অপ্রত্যাশিত মুহূর্তের কথা, ইভানের বলা সকালের সেই প্রেমালাপ। অবশ্য ইভান অল্পভাষী মানব, সে কথা কম বলে ঠিক, কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেয়। যে বুঝতে পারে সে সফল, আর যে বুঝতে পারে না সে নিঃসন্দেহে ব্যর্থ। কিন্তু ইর্তিজা ভাবছে, ইভান না হয়ে প্রেমালাপ আরম্ভ করলো, কিন্তু আমি কেন জবাব দিলাম? আমি কেন ফের কিছু বললাম তাকে? ইর্তিজার কাছে এগুলো কেমন একটা অবাস্তব লাগছে, কারণ সে ইভানকে সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টায় আছে, নিজের সাথে নিজেই এক প্রকার যুদ্ধ করে আওড়াচ্ছে। এই ছেলেকে আমি পছন্দ করি না, তাই এই ছেলের কোনো কিছুই আমি সহ্য করব না। কোনো রকম জোর করেই মনকে এসব মানতে বাধ্য করছি, কিন্তু আদৌ কি মন এগুলো মানছে? মেয়ে মানুষের মন যে ভীষণ নরম। ইর্তিজার ভাবনায় ঢিল ছুড়ে দিয়ে সাবিনা বলে উঠল, কি ব্যাপার ইর্তু, তুই এত কি ভাবছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে কোথাও ফেসে গেছিস। কি হয়েছে বলতো? এই হচ্ছে সমস্যা। বন্ধুরা হলো এক একটা তদন্ত কমিটির সভাপতি, কিছু না হলেও খুঁচিয়ে খুঁচিয়ে কিছু না কিছু বের করেই ফেলবে। ইর্তিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে শম্পা বলে উঠল, কি ব্যাপার ঋতুরানী, স্বপ্নে ইভান ভাই আসছিল নাকি রে? এর জন্যই তো বলি ঋতু পাখি এত তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমাতে চায় কেন? এখন বুঝলাম সে দেশে যে রাজকুমারের সাথে সাক্ষাৎ হয়। এগুলো বলি সবাই হাসিতে ভেঙে পড়ল। খুবই বিরক্ত নিয়ে বলল, ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, এসব কি বাজে কথা বলছিস শম্পু? ও মা, বাজে কথা বুঝি? কোনটা ভুল বললাম শুনি? আবারও সেই রাক্ষসী হাসি হাসতে থাকলো ওরা। অবশ্যই বাজে কথা। বাস্তবের মানুষ স্বপ্নে কেন আসবে শুনি? সে তো বাস্তবেই কতবার সাক্ষাৎকার দেয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ তাড়াতাড়ি ঘুমানো ভালো। এবং তোর মতো তো বয়ফ্রেন্ড পালি না রাত জেগে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এগুলো বলেই মুখ ভেঙচি মারল ইর্তিজা। এবার সাবিনা শম্পা আর ইর্তিজাকে থামিয়ে দিয়ে বলল, এই শোন, তোদের এই পেঁচাল রাখ এখন। তোরা দুইটা 12 মাস এভাবে সাপের লেউয়ে লেগে থাকিস, কিন্তু আবার তোরাই একটা আরেকটাকে ছাড়া চলতে পারিস না। তাই এখন তোদের পেঁচাল রাখ। আর ইর্তিজা, আমাকে বলতো ইভান ভাইকে নিয়ে তোর আসলে সমস্যাটা কি? ইর্তিজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আজব তো, আমার সমস্যা মানে? আমি কি তোকে একবারও বলেছি তাকে নিয়ে আমার কোনো সমস্যা? না, আমি সেই সমস্যার কথা বলছি না। সমস্যাটা হলো তুই ইভান ভাইকে এত দূর ছাই করতেছিস কেন? শোন, তোকে ওনার সম্পর্কে বলি। ওনাকে দেখে আসলে ভীষণ সাদামাটা লাগে। ওনার উপর দেখে ভেতরে বোঝার ক্ষমতা সবার আছে বলে আমার মনে হয় না।
উনি এলাকার খুব ভদ্র, সুশীল আর স্মার্ট একটা ছেলে। ওনার কারণে এলাকার বখাটে ছেলেগুলো কোনো মেয়েকে উত্ত্যক্ত করতে পারে না। ওই যে তোকে কোনো ছেলে কি একটু বলেছে বলে মেরে হসপিটালে পাঠিয়েছে, ওখানে তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও সে এরকমটাই করতো। মূলত সে এলাকায় থাকলে সব মেয়েরা যেন হাঁপ ছেড়ে বাঁচছে, একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সাবিনার বক্তব্য শেষ হতেই ক্লাসে স্যার চলে আসাতে এখানে সমাপ্ত হলো। আজকে শুক্রবার, ছুটির দিন। খুব ভোরে ইর্তিজা ঘুমকে বিদায় দিয়েছে, তবে আজ আর রুম থেকে বের হয়ে সকাল দেখার সাহস হলো না। তার কারণ আজকে যেহেতু ছুটির দিন, তো ইভানও বাসায় থাকতে পারে বলে শিওর হয়ে আছে সে। শম্পাকে ডেকে ঘুম থেকে তুলে নামাজ পড়িয়েছে আজ। এখন বসে বসে ঝিমাচ্ছে শম্পা, আর ইর্তিজা ভাবছে আজ কি কি রান্না করা যায়। সকল স্টুডেন্টের সাথে ইর্তিজারও খাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু ইর্তিজা রান্নাটা নিজেই করে নেয়। সে যদি স্টুডেন্টদের সাথে খেয়ে নেয় তাহলে শম্পার আবার একা একা খেতে হবে। যেহেতু জবটা শুধু ইর্তিজার, তাই খাওয়ার অনুমতি শুধু তার, শম্পা নেই। তাই দুজনে মিলেই রান্না করে। তো রান্নার জোগাড় করব এমন সময় ইভা আমাদের রুমে এসে ডাকলো। আপু আম্মু পাঠিয়েছে আমাকে, বলেছে আজকে যেন তোমরা রান্না না করো। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই তোমাদেরও দাওয়াত। রাতেই বলা উচিত ছিল, কিন্তু আমি আলসেমি করে আসি নাই, ভাবলাম সকালে বললেই হবে। কিছু মনে করো না। বলেই মেয়েটা হাসলো। সে এমনিতেও প্রায় হেসেই কথা বলে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। এখন সকাল প্রায় 7টা, তাই সকালের নাস্তার ব্যবস্থাটা করলেই হবে। শম্পা ঝিমানো বাদ দিয়ে জিজ্ঞেস করলো, কোন মেহমান আসবে তোমাদের বাসায়? একটু আগে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বলবো না যে মেহমান কারা। এটা তোমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ, কেমন? সারপ্রাইজ শব্দটা শুনেই ভালো লাগলো না ইর্তিজার, কারণ তার জীবনে সারপ্রাইজ বলতে কিছু নেই। সারপ্রাইজ নামে যেগুলো ছিল ওই সবগুলোই তার জন্য এক একটা অপ্রত্যাশিত কাহিনী, তাই সে এইসব বিষয় নিয়ে কখনোই এক্সাইটেড হতে পারে না। দিনটি শুক্রবার থাকা এবং ইবাদের বাসায় দাওয়াত কি বিধায় আজ ইর্তিজার মধ্যে তেমন কোনো তাড়াহুড়া করার ব্যাপারটা দেখা যাচ্ছে না। রান্নাসহ সবকিছু থেকেই যেন ছুটি মিলল তার। একটু আগে ইর্তিজার আম্মু ফোন করে কথা বলল। মায়ের সাথে কথা বলে হালকা লাগছে বটে, তবে নিজের মধ্যে একটা বিস্ময় ভাব দেখা যাচ্ছে, যেটাকে অন্য ভাষায় বলা হয় মুড সুইং। তাই জানালার পাশে এক দৃষ্টিতে বাইরে প্রকৃতি দেখায় মগ্ন সে। হঠাৎ করে মনে হলো তাকে কেউই দেখছে। দৃষ্টিটা কিঞ্চিত সরিয়ে দেখতে পেল সেই বাজ পাখি তার দিকে তাকিয়ে আছে। ইভানের রুমের ব্যালকনি থেকে ইর্তিজার রুমের জানালাটা একদম বরাবরই হাওয়ায়, ওখান থেকে ইভান তার দৃষ্টিতে ইর্তিজাকে রাখতে পারে। তবে এই ব্যাপারে ইর্তিজা বোধগম্য ছিল না, বিধায় ইভান ধরা পড়ে নাই। তবে আজ ধরা পড়েই গেল। দুজনের দৃষ্টি এক হতেই কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনই দৃষ্টি সরিয়ে নিল। ইভান ইর্তিজার সাথে লুকিয়ে দেখার চুরিতে ধরা পড়লো বলে পালানোর উদ্দেশ্যে দৃষ্টি সরালো, আর ইর্তিজা নিজেকে লুকানোর উদ্দেশ্যে দৃষ্টি সরানোর সাথে সাথে নিজের সম্পূর্ণ দেহটাকেও জানালার আড়ালে নিয়ে আসলো। খুব দ্রুত সবকিছু হয়ে গেছে বলে এই শরীরটা কেমন অচল মনে হচ্ছে, কিঞ্চিত কাঁপন যেটাকে বলে। তাই নিজেকে ধাতস্থ করার জন্য বিছানায় শুয়ে পড়লো। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে ভাবছি, এ কেমন অনুভূতি। এরকম অনুভূতির সাথে তো আগে কখনো পরিচয় হয় নাই। ইতিমধ্যে শম্পা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। ইর্তিজাকে তাড়া দিয়ে বলল, ইর্তু, শুয়ে আছিস কেন? আমার গোসল শেষ, এবার যা তুই গোসল শেষ করে আয়। খাওয়ার টাইমে যাবে নাকি? হ্যাঁ, আন্টি যে বললো একটু আগেই যে ওনাকে একটু হাতে হাতে সাহায্য করতে, সে কথা কি ভুলে গেলি নাকি? যাচ্ছি। গোসল করলে শরীর মন দুটোই ফ্রেশ হবে ভেবেই ইর্তিজা দৌড় লাগালো ওয়াশরুমের উদ্দেশ্যে। এদিকে ইভা আর তার মা মিসেস কোহিনূর খুব মনোযোগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু ইভান একটু পরপরই মায়ের কাছে এসে ছোট্ট বাচ্চার মতো বলছে, আম্মু, মেহমান কবে আসবে বলো তো? ইভানের এমন বাচ্চা সুলভ প্রশ্ন শুনে ইভা আর তার মা হতবাক। তুই কি দিন দিন ছোট হচ্ছিস ইভান? এমন প্রশ্ন তো তোকে কখনো করতে শুনলাম না। অন্য সময় তো মেহমান আসবে শুনলে বাড়িতেই থাকতি না তুই, কত ফোন কল করে আনতে হতো। আর নিজের পছন্দের মেহমান না হলে তো রুম থেকেও বের করা যেত না। আর সেই ছেলে এখন মেহমানের জন্য অপেক্ষা করছে। আরে আম্মু, বুঝবে না তুমি? জাকির ভাইয়ের স্পেশাল মেহমান আসবে, তো তাই এত অপেক্ষা। ইভান তখনও জানতো না যে তার বোন ইভা কাকে মিন করে স্পেশাল মেহমান বলেছে। ভেবেছে ইর্তিজাকে মিন করে বলেছে। আবার এটা নিয়েও চিন্তা করছে যে ইভা কি ইর্তিজাকে নিয়ে কোনো কিছু জানতে পারলো নাকি। কিন্তু আদৌ কি ইর্তিজা স্পেশাল মেহমান নাকি অন্য কেউ, সেটা ইভানের অজানা। ইর্তিজা গোসল শেষ করে এসে দেখে শম্পা অনেকগুলো মেকআপ প্রোডাক্টের
গোডাউন নিয়ে বসেছে। এগুলো কি শম্পু? তুই কি এখন ব্রাইডাল মেকওভার করবি নাকি রে? ইতিজার সহজ সরল উক্তি। আমার কি বিয়ে নাকি যে আমি ব্রাইডাল মেকওভার করব? গাধি রয়ে গেলি তুই। বিয়ে ছাড়াই এত এত প্রোডাক্ট নিয়ে বসেছিস, আর বিয়েতে যে কি করবি আল্লাহ ভালো জানে। কিছুটা বিস্ময় মনোভাব নিয়েই পড়ল ইতিজা। ইতিজার কথায় পাত্তা না দিয়ে শাস্তে ব্যস্ত শম্পা। সে জানেই যে ইতিজার সাথে যুক্তি দিয়ে এই মুহূর্তে পারবে না। আর তাকে যে সাজিয়ে দেওয়ার কথা বলবে কিংবা বলবে যে তুই একটু সেজে নে, সে চান্সও নাই। কারণ ইতিজা এসব সাজুগুজিতে একদমই ইনভলভ না। ইতিজার জন্য বিয়ে বাড়ি, মরা বাড়ি, খালি বাড়ি, সব বাড়ি একই রকম। সে একই অবস্থায় থাকে, আলাদা কোনো রকম রং ঢং করে না। আর ভারী মেকওভার তো দূরের কথা, সে কখনো সামান্য ক্রিম ছাড়া মুখে তেমন কিছুই লাগায় না। চিকন চাকন গরনে কোমর অব্দি চুল, সুন্দর দুটো চোখ আর মিষ্টি হাসিতে শ্যামল বর্ণের মুখশ্রীতে যেন তার মায়া উপচে পড়ে। তার কি আর মেকআপ করার প্রয়োজন আছে? হ্যাঁ, একদমই না। তবে এর থেকেও আরও সুন্দরী হয়েও মেকআপ করা যায়, সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। ইতিজার পার্সোনালি এটা পছন্দ না, তবে খুব পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে সে। আজও মির্জা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে খুব সাদামাটাভাবে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হলো। শম্পাও অল্প সময়ে সুন্দর করে সেজেগুজে রেডি হলো। এটা তো আর দূরে বেড়াতে যাওয়া না, জানালা দিয়ে উঁকি দিলেই ওদের বাসা দেখা যায়। আর যেতে এই তো 2-4 মিনিটের মতো লাগে। ইতিজা মিসেস কোহিনুরের সাথে হাতে হাতে একটু সাহায্য করছে, যদিও তিনি বারণ করে বলছে যে কাজ প্রায় শেষ হয়ে গেছে, তোমাদের আর তেমন কিছু করতে হবে না। তাছাড়া কাজের জন্য একজন মহিলা সবসময় থাকেই তাদের বাসায়, তাই এত তাড়া নেই। তোমরা যেন তাড়াতাড়ি চলে আসো, সেই জন্যই কাজের বাহানা দিয়েছিলাম। কিন্তু কে শুনে কার কথা? ইতিজা ওনার পাশ থেকে নড়ছেই না। এ যেন মা ও মেয়ের স্নেহময় এক দৃশ্য। তবে ইতিজা কিছুটা লুকিয়ে থাকার চেষ্টা চালাচ্ছে, আর ভাবছে এখান থেকে বের হলেই হয়তো ইভানের মুখোমুখি হতে হবে। কিন্তু সে চায় না ইভানের মুখোমুখি হতে, কেননা তার মুখোমুখি হলেই কেমন একটা অস্বস্তি জড়তা কাজ করে। তাই সে এখানেই খাপটি মেরে বসে আছে। শম্পার ইভা জমি আটা দিচ্ছে। ইতিমধ্যে মেইন ডোর রাঙিয়ে সুন্দর ড্রয়িং রুমে প্রবেশ করলো মধ্যবয়স্ক একজন সুশীল পুরুষ। ইভা গিয়ে সালাম দিল। ইভানও এগিয়ে গিয়ে করমর্দন করলো। এবার মুখ থেকে আব্বু ডাক শুনে এক কোণায় দাঁড়িয়ে থাকে ইতিজা হিসাব মিলিয়ে বুঝলো এই ভদ্রলোক ইভা ও ইভানের সম্মানিত বাবা, মিস্টার সাখাওয়াত মির্জা। এবার আম্মু এগিয়ে গিয়ে সালাম কালাম করছে। দীর্ঘ 2 মাস পর কানাডা থেকে ফিরেছে উনি। অফিসের কোনো এক প্রজেক্টের কাজে কানাডা গিয়েছিল। এতদিন পর সন্তান পিতাকে পেয়ে আর স্ত্রী স্বামীকে পেয়ে হাসি খুশিতে মেতে উঠল পুরো বাড়ি। এক মুহূর্তের জন্য ইতিজা মনোমুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল আর মনে মনে আওড়াচ্ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবার, এক টুকরো ভালোবাসার মহল যেন। এসব ভাবতে ভাবতেই ইতিজার চোখ ছলছল করে উঠল। মনের ভিতর উথাল ঢেউ, ঢেউয়ের তীব্রতায় হয়তো এখনই চোখ জুগুলের বাঁধ ভেঙে পানি উপচে পড়বে। এমন সময় শম্পা ইতিজার মনের অবস্থা বুঝতে পেরে তাকে অন্য কৌশলে হাসানোর চেষ্টা চালালো। আর যাই হোক, শম্পা সম্পূর্ণ ইতিজাকে জানে। সে জানে ইতিজার মনের সূক্ষ্ম সেই বৃত্তিহীন পরিবারহীন বেঁচে থাকার যন্ত্রণা। তাই ইতিজাকে অন্যমনস্ক করার উদ্দেশ্যে বলে উঠল, আরে ইর্তু, দেখ ওই সাদা কাভারটা কেড়ে এটা। ইতিজা এতক্ষণে খেয়ালই করেনি যে মিস্টার সাখাওয়াতের সাথে খুব সুন্দর একজন অষ্টাদশী কিশোরী এসেছে, যে কিনা এখন ইভানের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। ইভা আর মিসেস কোহিনুরের সাথে কথা বলায় ব্যস্ত। ইভান মেয়েটাকে খুব বেশি পছন্দ করছে বলে মনে হচ্ছে না। সে কেবল একটু পরপর খুব লুকিয়ে আর চোখে ইতিজাকে দৃষ্টিতে রাখার চেষ্টা করছে। এত কিছু খেয়ালে এনেই ইতিজা শম্পার উদ্দেশ্যে বলল, কাওয়া কি এগুলো কি ভাষা? সুন্দর করে কথা বলতে পারিস না? এটা নিশ্চয়ই ওদের রিলেটিভ হবে, আর সে যথাসম্ভব সুন্দরী, পুরো একটা বিদেশি পুতুল। তার সৌন্দর্যকে সম্মান দে, ওকে? এই যে শুরু হয়েছে তোর জ্ঞান দেয়া। শম্পা মুখ ভেঙচে এসব বললেও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে ইতিজা আর আগের মুডে নাই। যদিও সে এসব ভেবে পরে কষ্ট পাবে, কারণ এটা তো তার জন্মগত কষ্ট। এক প্রকার সাথী হয়ে গেছে এই কষ্ট, তাই এটা কি আর সাময়িক হতে পারে? ইভা বলেছিল মেহমান কারা আসবে সেটা নাকি সারপ্রাইজ, কিন্তু ইতিজার বোধগম্য হচ্ছে না যে এটাতে সারপ্রাইজের কি হলো। সারপ্রাইজের শও খুঁজে পাচ্ছে না। তাই জিজ্ঞেস করার জন্য শম্পা অধৈর্য হয়ে ইভাকে ডেকে বসলো। ইভা আচমকা ডাক পেয়ে কিছুটা দৌড়ে এসে বলল, এই সরি বাবা, জেসিকে পেয়ে আমি তোমাদেরকে ভুলেই গিয়েছিলাম।
এগুলো বলে দুজনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সবার সামনে। ইর্তিজার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না সবার সামনে গিয়ে পরিচিত হওয়ার, তবে এভাবে জোরাজুরি করাটাও ভালো দেখায় না বিধায় আসতেই হলো। মিসেস কোহিনূর পরিচয় করিয়ে দেওয়ায় উদ্দেশ্য ইর্তিজাকে দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে ইফতিজা রহমান, আমাদের আশ্রম স্কুলের শিক্ষিকা। আর এটা হচ্ছে শম্পা আহমেদ, ইফতিজার বন্ধু। ওরা দুজনেই আমাদের উত্তরের দোতলা ভবনটাতে থাকে। ইর্তিজা আর শম্পা সালাম দিয়ে পরিচয় পর্ব শেষ করতে চাইলেও তা হতে না দিয়ে ইভা বলে উঠল, শোনো শোনো, আরেকজন আছে তো পরিচয় হওয়ার। বলেই জেসির দিকে তাকিয়ে বলল, জেসি, তুমি তো তাদের পরিচয় পেলে, তো এবার ইরতো আপু আর শম্পা আপু শোনো। এটা হচ্ছে আমার একমাত্র ফুপির মেয়ে, কানাডা থেকে আগত, জেসিকা রহমান জেসি। অ্যান্ড আরেকটা সিক্রেট হলো, এটা হচ্ছে ভাইয়ের স্পেশাল মেহমান। ইভার কথা শুনে ইভান চমকে উঠল। আর কিছু মুহূর্তের জন্য থেমে গিয়ে ভাবল, তার মানে ইভা ভুল করে জেসিকে স্পেশাল মেহমান ভেবে বসে আছে। কিন্তু এটা তো সত্যি না। জেসি যে আসবে সেটা ইভান জানতও না। তাকে সারপ্রাইজ দিবে বলে হয়তো ইভা না জানিয়ে লুকিয়েছে। কিন্তু ইভান একটু সারপ্রাইজড হয় নাই। ইভার এই একটা সমস্যা ছোটোখাটো বিষয়গুলো সারপ্রাইজের কাতারে ফেলে রাখে। এগুলো মনে মনে ভাবলেও এই মুহূর্তে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এবার বলা কথাটা শুনেই ইর্তিজা কেমন স্তব্ধ হয়ে গেল। সে চাচ্ছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। খুব অস্বস্তি হচ্ছে এটা ভেবে যে তার কেন এরকম লাগছে এই সামান্য একটা কথাতে। এটা তো খুব স্বাভাবিক, কিন্তু সে স্বাভাবিকভাবে কেন নিতে পারছে না। ইভান খুব স্নিগ্ধ নয়নে লুকিয়ে বাঁচিয়ে ইর্তিজার পানে তাকালো। ইর্তিজার দৃষ্টিও ইভানের দিকে হতেই দুজনেই যেন পুনরায় চমকালো। ইর্তিজা ইভানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলে অনেক কিছুই জানা হয়ে গেল তার, আবার অনেক কিছুই অজানা রইল। তবে কেন জানি ইর্তিজা ভয় পেল এটা ভেবে যে তাহলে জেসি কি ওদের মধ্যে তৃতীয় চাইলেই হাতে স্পর্শ না করেও মালা পরানো যায়। আর ইভান সেটারই চেষ্টা করছে। শম্পা আর ইর্তিজা অবাক হয়ে সবকিছু হজম করছে। এই মুহূর্তে এমন কাহিনীতে কেমন অনুভূতি হচ্ছে সেটাও যেন অনুভব করতে ভুলে গেছে ইর্তিজা। ইভান কোনো রকম কথাবার্তা ছাড়াই মালাটা বেঁধে দিয়ে পেছন ফিরে চলে আসতে নিবে, এমন সময় দেখে জেসি দরজায় দাঁড়িয়ে। ইভানকে দাঁড়িয়ে যেতে দেখে শম্পা আর ইর্তিজাও চাইল দরজায়। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ইর্তিজার। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা করছে ইর্তিজা। মনে মনে দোয়া ইউনুস পড়ছে। ইভান প্রথম মুহূর্তে একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা জেসি আর ইভার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কিরে তোরা এখানে কেন? ইভা ভয়ে ভয়ে জবাব দিল, জেসি জোর করে নিয়ে এসেছে। এবার জেসি কিছুটা তিক্ত মনোভাব নিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, তা না হলে তো তোমাদের প্রেমলীলা মিস হয়ে যেত। তা আমরা এসে ডিস্টার্ব করলাম বুঝি মিস্টার ইভান? ইভান জোরে একটা ধমক দিয়ে বলল, জেসি, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না, ভালো হবে না এতে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শেখো নাই? জেসিও হজম করার মতো মেয়ে না, সে আরো চেঁচিয়ে বলে উঠল, তুমি নিজের লিমিটের মধ্যে আছো ইভান ভাইয়া? একটা থার্ড ক্লাস মেয়ের সাথে তুমি নিজেকে জড়াচ্ছ? ওর মতো একটা মেয়ের সাথে তো আমার মিশতেই রুচিতে বাঁধে। না আছে রূপ আর না আছে পারিবারিক বংশগত যোগ্যতা। ওরে কোনো ছেলে কখনোই বিয়ে করার জন্য পছন্দ করবে বলে আমার মনে হয় না। জেসি কথাটা শেষ করতে না করতে ইভান সজোরে একটা থাপ্পড় মারল জেসির গালে। আশপাশ স্তব্ধ হয়ে গেল। জেসি নিজের গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ইভানের দিকে। ইভান আঙ্গুল উঁচিয়ে বলল, কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে আর কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে না সেটা তোমার দেখার বিষয় না। এসব ফালতু কথা বলে নিজের নিচু মন মানসিকতা পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না জেসি। আর আমার সামনে ইর্তিজাকে খারাপ কিছু বলবে সেটা আমি মেনে নিব না। জেসি গালে হাত রেখে কান্না ভেজা চোখে বলে উঠল, তাই বলে একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমাকে মারবে? এই জাস্ট শ্যাট আপ। কাকে রাস্তার মেয়ে বলছিস? শম্পা বেশ জোরালো মেজাজে কথাটা বলল। তুই নিজেকে খুব সুন্দরী মনে করিস তাই না? তোর ওপরটাই সুন্দর, ভেতরটা তো পুরো পাতিলের কালিতে ভরপুর। শোন, তোকে ভালো করে একটা কথা বলি, কসমেটিক দিয়ে 2.5 ইঞ্চি মেকআপ করে না কোনো লাভই নেই, বুঝলি? আগে ভেতরটা পরিষ্কার কর। শম্পাকে আর কিছু বলতে না দিয়ে ইর্তিজা বলল, থাম না, বাদ দে, কাকে কি বলেছিস সে এগুলো বুঝবে বলে তো মনে হয় না। এগুলো বোঝার জন্যও তো একটা সুন্দর মনে দরকার, যেটা ওর আছে কিনা সন্দেহ। আর শোনো জেসি, কি যেন বললে? হ্যাঁ, আমাকে কেউ বিয়ে করার জন্য পছন্দ করবে না, তাই তো? শুনে রাখো,
প্রতিটা মানুষের জন্য 50,000 বছর আগে নির্ধারিত জীবনসঙ্গী কপালে জুটবে, তা আমরা সুন্দর হলেও আর না হলেও। আমি একটা জিনিস বুঝতে পারি না, আল্লাহ আমাদেরকে যে রঙে সৃষ্টি করেছেন, হোক সে ফর্সা, শ্যামলা, কালো, সেটাকে কৃত্রিম সাজগোজ দিয়ে ঢেকে অন্যের চোখে আকর্ষণীয় হতে হবে কেন? নিজের ন্যাচারাল লুকে কি সমস্যা? যে আপনার আমার জীবন সঙ্গী হবে তার কাছে আপনি আমি এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটি হব, এবং তার নেচারাল লুকেই। আর তাছাড়া আল্লাহর দেয়া প্রাকৃতিক চেহারার লাবণ্যতাকে শুধু শুধু কৃত্রিম সাজগোজ দিয়ে নষ্ট করা তো কোনো মানেই হয় না। এই তোমার মতো এত প্রোডাক্ট ব্যবহার করলে আমিও বিশ্ব সুন্দরী হতে পারতাম। আর বাকি রইল আমার পারিবারিক যোগ্যতা। শুনো, আমার পারিবারিক যোগ্যতা কি এবং কতটা সেটা এখন আমি তোমাকে বলবো না। শুধু এটা বলে রাখি, আমি অন্য কোনো কিছুর যোগ্যতার উপর নির্ভর করে চলি না। আমি নিজের যোগ্যতা নিজে অর্জন করে চলি। গেট আউট, বেরিয়ে যাও রুম থেকে। অপমানে প্রতিশোধ বুকের মধ্যে নিয়ে জেসি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইভানও কয়েক সেকেন্ডের বিপরীতে বেরিয়ে আসলো রুম থেকে। বাকি রইল ইভা, যে এতটা সময় নীরব দর্শক থাকলেও এখন মুখ খুলে বলল, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করাটাই জেসির কাজ। তোমরা যে ওর সাথে লেগেছ, এখন বুঝবে সে আসলে কতটা জঘন্য মানুষ। তোমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত নষ্ট করার জন্য সে একাই যথেষ্ট। সাবধানে থেকো আপু। সবাই চলে যাওয়ার পর পরিবেশ স্তব্ধ। ঋতিজা খাটের এক কোনায় বসে কিছুটা ফুপিয়ে কান্না করছে। ওদের সাথে প্রতিবাদ কণ্ঠে কথা বলল। জেসির বলার প্রতিটা কথা তার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও সে সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেনি। বিপক্ষ দলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানেই তো হার মেনে নেওয়া। এটা সে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে। সন্ধ্যার এই বিরাট তর্ক বিতর্কের পর ইর্তিজা ব্যাগ গুছিয়ে রওনা দিল তার মায়ের কাছে যাওয়ার জন্য। শম্পা তাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে পুরো ব্যাপারটায়, কিন্তু ইর্তিজা বুঝতে পারছে এই মুহূর্তে তার মায়ের স্পর্শ পাওয়া খুবই দরকার। মায়ের কাছাকাছি থাকলে অনেক ডিপ্রেশন থেকে মুক্তি মেলে। শম্পাকে বুঝিয়ে বলে দিয়ে গেল জেসি এখানে থাকাকালীন সে আর আসবে না। দ্বিতীয়বার জেসির মুখোমুখি হতে চাচ্ছে না। এই কয়েকদিন স্কুলের ক্লাসগুলো শম্পাকে করানোর দায়িত্ব দিল ইর্তিজা। বললেই তো আর চাকরিটা ছেড়ে দিতে পারবে না। এত ভালো একটা চাকরি, আর এই চাকরি দিয়ে নিজের লেখাপড়াটা চালাতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে না। তার উপর যদি না থাকে বাবা, বড় ভাই, তাহলে তো দুনিয়াটা আরো কঠিন। তাই ইর্তিজা চাকরি থেকে সময়ের জন্য বন্ধ রেখেছে। আর শম্পাকে বলে এসেছে কেউ জিজ্ঞাসা করলে যেন বলে যে ইর্তিজার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই রাতেই কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হয়েছে। যদিও শম্পা রাজি হচ্ছিল না ইর্তিজাকে যেতে দিতে, কিন্তু রাজি না হয়ে উপায় নেই। প্রায় 1 ঘন্টা লেগেছে মায়ের বাসায় পৌঁছাতে। কলিং বেল চাপতেই সাদিয়া এসে দরজা খুলে দিল। দরজার পাশে ইর্তিজাকে দেখি এক চিৎকার দিয়ে বলল, চাচিমা দেখো কি এসেছে। মিসেস রহমান এত রাতে মেয়েকে দেখে চমকে উঠল, জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি রে মা, এত রাতে আমাকে না জানিয়ে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? ইর্তিজা রুমে ঢুকতে ঢুকতে প্রকট রাগ দেখিয়ে বলল, এটা কেমন কথা আম্মু? নিজের বাসায় আসতেও বুঝি বলে কয়ে আসতে হবে? মনে হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছো, তোমাদেরকে একদম বলে কয়ে আসতে হবে? ওভাবে তো বলি নাই। এসেছিস যেহেতু তখন নিশ্চয়ই ভালো খারাপ কোনো কারণ আছে, সেই কারণটাই বল। মেয়েকে নিয়ে বিছানায় বসতে বসতে কথাটা বলল মিসেস রহমান। ইর্তিজা দুপা খাটে তুলে আয়েশ করে বসে একটা নিঃশ্বাস নিল। এখন তার অনেকটাই হালকা লাগছে। মাকে দেখে হয়তো এই অনুভূতি। অবশ্য শম্পাকেও খুব মিস করছে বেচারি, একা একা থাকবে। এরই মধ্যে আরেক অনুভূতি এসে যুক্ত হয়েছে। খিদে পেট চিরচির করছে। সেই দুপুরে যে খেয়েছিল এরপর মুখে আর কিচ্ছুটি দেওয়া হয়নি। সন্ধ্যায় যে 1 কাপ চা খাবে সেই সুযোগটুকু পেল কই। তাই বসা থেকে দাঁড়িয়েই বলল, আমার অনেক খিদে পেয়েছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও, খেতে বসে বলবো সবটা। মিসেস রহমান মেয়ের কথা মতো চটজলদি খাবার রেডি করতে গেল। ইর্তিজা ফ্রেশ হয়ে এসেই তার ব্যাগটাতে নজর পড়তেই মনে হলো আসার সময় শম্পা যখন গেট পর্যন্ত সাথে সাথে এগিয়ে দিতে আসছিল, তখন পাশের বিল্ডিংয়ে থাকা বড় আপু, যে কিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, যার সাথে স্কুলের প্রায় সব দায়িত্ব দিয়ে রেখেছে মিসেস কোহিনুর মির্জা, সেই আপু ইর্তিজাকে ডেকে জিজ্ঞাসা করলো, এই রাতে তুমি কই যাচ্ছ ইর্তিজা? ইর্তিজা প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলিয়ে নিয়ে প্ল্যান অনুযায়ী বলল, আসলে আপু, আম্মু হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই আমি আপনার থেকে ছুটি নেওয়ার সময়টাও পেলাম না। কিছু মনে করবেন না প্লিজ, আমি ছাড়া তো আম্মুর কেউ নেই। আর আমারও হঠাৎ আম্মুকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই বাসায় যাচ্ছি। বরাপুর খুব মায়া হলো। ইর্তিজার 2 হাতে হাত রেখে বলল,
আরে কিছু মনে করিনি। কি মনে করবো বলো? বিপদ তো আর বলে আসে না। তুমি একটু দাঁড়াও, আমি একটু রুম থেকে আসছি। বলে উনি রুমে চলে গেল। এদিকে ইর্তিজা আর শম্পা বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে আর মিথ্যা বলতে হচ্ছে বলে আফসোস করছে। তিনি খুব দ্রুত রুম থেকে চলে আসলো। এসে ইর্তিজার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলল। তোমার এই মাসের বেতনটা নিয়ে যাও। ইর্তিজা ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়ে বলল, আপু এই মাস তো শেষ হতে তো আরো 2 দিন বাকি, আর আমি তো মাসের প্রথম থেকে জয়েন করিনি। বড় আপু ইর্তিজার হাতে জোর করে টাকাটা গুজে দিয়ে বলল, যে সময় থেকে শুরু করো না কেন স্যালারি সম্পূর্ণটাই পাবে। এটাই আমাদের মিসেস মির্জার রুলস। আর 2 দিনের জন্য কি এমন হবে শুনি? এখন তোমার টাকাটা প্রয়োজন, রাত হয়ে যাচ্ছে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাও। আর শোনো, ফিরতে দেরি করো না কিন্তু। ব্যাগ থেকে টাকাটা বের করে আম্মুর হাতে দিলাম, বললাম রাত হয়ে গেছে, কিছু আনতে পারিনি, তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো। আম্মু টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার মনের ভিতর কি চলছে সেটা আমি জানি, তাই তাড়া দিয়ে বললাম, কই দাও খেতে, খিদে মরে যাচ্ছি আমি। আম্মু চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করে আমাকে খাবার দিতে দিতে বলল, পুরো মাসের বেতন দিয়ে দিল যে। আমি খাবার খেতে বললাম, দিল। এটাই নাকি মিসেস মির্জার রুলস। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবার বললাম, স্কুল আর ভার্সিটি একসাথে বন্ধ পেলাম, আবার মাসের শেষেও হয়ে আসলো, তাই চলে আসলাম। এবার পেলে তো চলে আসার কারণ, এখন আম্মুকে কিছুটা স্বাভাবিক লাগছে। খাওয়া শেষ করে এবার একটা জম্পেশ ঘুম দেওয়া দরকার। নিজের বিছানা আলাদা একটা শান্তির ঘুম হয়। শম্পাকে একটা টেক্সট করে জানিয়ে দিলাম, শম্পা রানী আমি পৌঁছে গেছি, এখন শান্তির ঘুম দিব, তুইও যা ঘুমা। আম্মুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। মাথায় অনেক রকম চিন্তা ভাবনা উকি দিতে চেয়েছিল, কিন্তু আমি একদমই পাতা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ইর্তিজার এখানে আসার আজকে 1 দিনে গিয়ে 2 দিনে পড়লো। দিনকাল ততটা খারাপ যাচ্ছে না এখানে। সব বন্ধুরা মিলে গ্রুপ কলে আড্ডা দিচ্ছে। বারবার ইর্তিজাকে নক করা হচ্ছে কলেজ জয়েন হতে, কিন্তু ইর্তিজা ইচ্ছে করে জয়েন হচ্ছে না, কারণ সে জানে এখন জয়েন হলেই সবাই মিলে ধরবে তাকে। কেন ক্লাসে যায় না, কেন এটা করে না, কেন ওটা করলো, ইত্যাদি ইত্যাদি। শেষমেশ না পেয়ে ইর্তিজা কলেজ জয়েন হলো। সবাই একসাথে ওরে হাজার খানেক প্রশ্ন ছুড়ে দিল। ইর্তিজা আগে থেকে জানতো এমন হবে, সে প্রস্তুতি নিয়ে এসেছে, কিছুই বলবে না এই ঝামেলার দলের লোকদের। জয়া জিজ্ঞেস করলো, আরে পাখি তো খাঁচায় আটকে গেছে, আসবে কিভাবে? আমাদের ইর্তু ইভান ভাইয়ের সাথে রাগ করে চলে গেছে নাকি রে শম্পা? শম্পাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো সাবিনা। ইর্তিজা এবার কিছুটা চটে গিয়ে পড়ল। এ কি শুরু করলি তোরা? ইভান কে? তার সাথে কি আমার রিলেশন আছে, নাকি সে আমাকে এখনো পর্যন্ত প্রপোজ করেছে? হুদাই তোরা ব্যাপারটাকে বাড়াচ্ছিস। সবাই একসাথে চিল্লায় বলে উঠল, ওরে বাবা, তার মানে তুই চাস যে প্রপোজ করুক? ওদের এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছে। কি বললো আর কি বুঝলো? সাবিনা এবার সবাইকে চুপ করিয়ে বলল, শোন ইর্তু, প্রপোজ করাটা খুব গুরুত্বপূর্ণ নয় ভালোবাসার জন্য। প্রপোজ করলো মানেই সে তোকে ভালোবাসে, আর তো না হলে ভালোবাসে না এমনটা কিন্তু না। এই হয়েছে হয়েছে, তোরা এক একটা প্রেম বিশেষজ্ঞ একদম। প্রেম নিয়ে আমায় এত জ্ঞান দিতে হবে না। এই বিষয় ছাড়াও অন্য অনেক কিছু আছে, এগুলো নিয়ে কথা বল, না হয় আমি কল থেকে লিভ নিব। এভাবেই চলছে ইর্তিজার দিন। 2 দিন পর ইভান ডিরেক্ট ইর্তিজাদের বাসার নিচে বাইক নিয়ে চলে আসলো। রুমের দরজা গিয়ে কলিং বেল চাপলো। মিসেস রায়হান এসে দরজা খুলে দিয়ে একটু অবাক হলো, কারণ উনি এর আগে ইভানকে দেখে নাই। ইভান সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি ওবারাকাতু। আন্টি ভেতরে আসবো? উনি একটু লজ্জা পেয়ে গেলেন ইভানকে এখনো ভেতরে আসতে না বলায়। বললেন, হ্যাঁ বাবা আসো, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি ইভান মির্জা, মিসেস কোহিনুর মির্জার ছেলে। মিসেস রহমান চিনে ফেলল মুহূর্তের মধ্যে। বুঝে নিলেন হয়তো স্কুলের ব্যাপারে কিছু বলবে ইর্তিজাকে। উনি কিছু বলার আগে ইভান বলল, উনি এখান থেকেই ডাক দিল, ইর্তিজা একটু এদিকে আয় তো মা। ইর্তিজা বিছানায় শুয়ে দেয়ালে পা ঠেকে বই পড়ছিল। মায়ের ডাকে বইটা রেখে ওই অবস্থাতেই ড্রয়িং রুমে চলে আসে। এক মুহূর্তে ইভানকে দেখে আবারও ফের দৌড় লাগালো রুমে। ইভান নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল ইর্তিজার কর্মকাণ্ডে। এরপর ইর্তিজা ভালো করে ওড়নাটা মাথায় দিয়ে গুটিসুটি পায়ে আসলো ইভানের সামনে। মিসেস রহমান চলে গেলেন হালকা নাস্তার ব্যবস্থা করতে। ইভান শান্ত কণ্ঠে পড়ল, বসো। ইর্তিজা চুপটি করে সোফায় বসে পড়ল। ইভান ঠিক ইর্তিজার মুখোমুখি সামনে এসে বসেছে। ইর্তিজা ছোট্ট করে জবাব দিল,
আম্মু অসুস্থ, তাই দেখতে এসেছি। এই একদম মিথ্যা বলার চেষ্টা করবেন আমার সাথে। তোমার আম্মু কেমন অসুস্থ সেটা তো আমি নিজের চোখে দেখে গেলাম। আর তুমি চলে আসাতে যে আমি অসুস্থ হয়ে গেছি সেটার দায়ভার কে নেবে? আমি মানসিকভাবে অসুস্থ, বুঝো একটু। ইর্তিজা নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না, আর না পারছে তাকাতে। ইভান ফের বলা শুরু করলো। কি এমন চেয়েছি তোমার কাছে? বলেছি যে আমার সাথে প্রেম করো? কথা বলতে বলছি? নাকি তোমাকে এভরি টাইম ডিস্টার্ব করে আমি জাস্ট তোমাকে একটু দেখি? এর থেকে তো বেশি কিছু করেছি কিংবা চাই নাই, তাই না? কিন্তু এগুলা তোমার ভালো লাগছে না। রাস্তার বখাটে ছেলেদের মতো দিনরাত উত্ত্যক্ত করতাম, তাহলে ভাল লাগতো। তখন নিশ্চয়ই পটে যেতে। তুমি যদি বাধ্য করো আমি বখাটেই হব। যত দ্রুত সম্ভব চলে এসো, বাই। বলেই রুম থেকে বেরিয়ে গেল। ইর্তিজা পেছন থেকে ডাকার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো কাজ হবে না। এরপর কি হবে ভেবেই ইর্তিজার মাথা ঘুরছে। গগন কাঁপিয়ে সূর্য উঠেছে। কাঠফাটা রোদে ইর্তিজা তার আম্মুকে নিয়ে মির্জা বাড়িতে এসে উপস্থিত। এখানে আসার পর সম্পদ তাদের সাথে যুক্ত হয়েছে। মিস্টার সাখাওয়াত মির্জা ইর্তিজা আর তার আম্মাকে জরুরি ডেকেছে। ইর্তিজার আম্মু মিসেস রহমান ভীষণ ভয় পাচ্ছে, এটা ভেবে যে হঠাৎ কেন তাকে সহ ডাকা হলো। সেদিন তর্ক বিতর্ক হওয়ার পর জেসি বাসার মধ্যে তুলকালাম লাগিয়ে দিয়েছে। সেদিনের ব্যাপার নিয়ে জেসি খুব সিন ক্রিয়েট করেছে। ইভান তাকে মেরেছে, তো এটা কি এত সহজে মেনে নেওয়ার মতো মেয়ে সে? জেসি তার আব্বু আম্মুকে ফোন দিয়ে সব জানিয়ে বলেছে যেন অতি শীঘ্রই বাংলাদেশে আসে। আব্বু আম্মু এসে বিচার করবে, এটাই জেসির মূল বক্তব্য। মির্জা সাহেব বলেছে তিনি যা বিচার করার করবে, কিন্তু তাতে জেসির হচ্ছে না। সে চায় তার বাবা মা এসে ইভানের চেয়ে ইর্তিজার বিচারটা বেশি করুক। মির্জা বাড়ির ড্রয়িং রুমের সোফায় চোখ লাল করে নাক মুখ ফুলিয়ে বসে আছে জেসি। মূলত এটা বিচার সভা। শম্পা, ইভা, ইর্তিজা আর তার আম্মু সবাই একপাশে দাঁড়িয়ে আছে। কারো আর বুঝতে বাকি নেই এখানে কি হতে চলেছে, কারণ সেদিনের ঘটনার সাক্ষী তো সবাই নিজেই। ইর্তিজার ভীষণ খারাপ লাগছে, আর ভাবছে যে আমাদের নিজস্ব ঝামেলার মধ্যে আমার আম্মুটাকে কেন এনে জড়িয়েছে। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে আমার। কখনোই কোনো বিষয় নিয়ে আম্মু পর্যন্ত বিচার আসেনি, আমার হয়ে কারো কাছে আম্মুকে কোনো কৈফিয়ত দিতে হয়নি কখনো। আর আজকে কিনা আমার আম্মুকে সহ ডেকে নিয়ে আসলো বিচার করতে। আর ইভান, যত দোষ ওই ছেলেটার, তার জন্যই আজকে আমার আম্মুকেও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। যেই মা আমায় এতটা দিন আগলে রাখলো, আপনজন থেকে দূরে থেকেছে কেবলমাত্র আমাকে কটু বাক্য শুনতে হবে বলে। আর আজ সেই মায়ের সামনে ইভানের কাহিনীগুলো আম্মু সব শুনবে, সবটা। লজ্জায় আর দুঃখে মরে যেতে ইচ্ছে করছে আমার। কান্না করে যে নিজেকে একটু হালকা করব, এত মানুষের সামনে সেটাও সম্ভব হচ্ছে না। খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেলাম নিজের অজান্তেই। কান্না গলায় আটকে আসছে বারবার। কান্নাটা গিলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ আম্মির একটা হাত আমার হাতকে আঁকড়ে ধরলো, আর শম্পা তার একটা হাত আমার কাঁধে রাখলো আলতো করে। বুঝলাম তারা আমার মনের অবস্থাটা বুঝতে পেরে আমার সাপোর্ট দিচ্ছে। দুনিয়ায় এই দুইটা মানুষ আমার সবচেয়ে আপন, ভীষণ আপন। এই দুজন খুব বোঝে আমায়। কিছু সময় পর লম্বা করে এক সুদর্শন পুরুষ, গায়ে পিঙ্ক কালারের পাঞ্জাবি আর সাথে সাদা পাজামা পরিহিত ভদ্রলোক ড্রয়িং রুমে প্রবেশ করলো। চিনতে পারলাম উনি ইভানের বাবা, মিস্টার সাখাওয়াত মির্জা। চোখের ইশারায় আম্মুকেও বোঝালাম। উনি বসেই আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আম্মুর উদ্দেশ্যে বলল, আপনি বাচ্চা পোলাবানগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছেন যে, বসুন বসুন। ইভা মা, তুমিও কি আন্টিকে বসতে বলো নাই? আম্মু তড়িঘড়ি করে বলল, না ভাই, বলেছে। তাহলে বসছেন না কেন? বসেন, দাঁড়িয়ে থাকাটা খারাপ দেখায় না? আপনি তো আমাদের মেহমান। জেসি বাদে সবার মুখ হাস্যোজ্জ্বল হলো। মিসেস রহমান অনেকটাই সহজলভ্য অনুভব করলো। মেয়ের পানে তাকালো, মেয়ের চোখের ইশারায় বুঝলো বসতে। তিনি বসলেন, বাকিরা দাঁড়িয়ে রইল। মিস্টার মির্জা ইভার উদ্দেশ্যে বলল, ইভা যাও তো, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। ইভা গেল ইভানকে ডাকতে। ইর্তিজা ভয় পাচ্ছে খুব, না জানে কি হয়। আম্মু যদি এসব জানে কি হবে তখন। ইভান ড্রয়িং রুমে প্রবেশ করে চুপটি করে দাঁড়িয়ে রইল। ইর্তিজাকে একটু দেখতে ইচ্ছে করছে, তবে নিজের বাবার সামনে এই অভদ্রতাটা করতে ইচ্ছে করলো না। কিসের বিচার আপা? ছেলে মেয়েরা একটু একটু দুষ্টুমি করে। আপা, দুষ্টুমি তো করতেই পারে, তবে অন্যায় করলে তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ইর্তিজা কিছুটা ঘেমে গেছে ভয়। সে জানে তার আম্মু কতটা শক্ত মনের মানুষ। তিনি একেবারে অন্যায় সহ্য করতে পারে না। মির্জা সাহেব আবার বললেন, আমার বোনেরা তো বেড়াতে এসেছে। জেসি বলে উঠল, না, বাপ্পা মাম্মা বেড়াতে নয়, বিচার করতেই আসতেছে। চুপ করো জেসি, বড়দের কথার মাঝে যে কথা বলতে নেই এটা তোমারই এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো থেকে শিখো।
এসব থার্ড ক্লাস মেয়েদের থেকে এখন আমাকে ভদ্রতা শিখতে হবে? মির্জা সাহেব একটা ধমক দিয়ে বলল। আবারও বেয়াদবি করছো? ইভান হাতের মুঠে শক্ত করে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা না থাকলে সেও আরেকটা থাপ্পড় পড়তো জেসির গালে। জেসি অপমানিত হয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। মির্জা সাহেব বলল, দাঁড়াও জেসি, বিচারের রায় শুনে যাও। তারপর মিসেস রহমানের দিকে তাকিয়ে বলল, আসলে আপা, বাচ্চাগুলোর মধ্যে একটু ঝামেলা হয়েছে, এর বেশি কিছু না, আপনি চিন্তা করবেন না। আর শোনো জেসি, ইভান তোমার বড় ভাই, তোমার অন্যায় হলে সে তোমাকে মারতেই পারে, স্বাভাবিক। এখানে বিচার হওয়ার আর কিছু নেই। আর যদি তুমি বিচার চেয়েই থাকো, তাহলে আমার রায় হলো তুমি অন্যায় থেকে বিরত থাকো, তাহলে তোমাকে কেউই শাসন করবে না। তারপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, এই কুহু, আপা আমাদের মেহমান, তার আপ্যায়নের ব্যবস্থা করো। জেসি রাগে ফুঁসে উঠল। রুমে যেতে যেতে বলল, পাপ্পা মাম্মা আসুক, যত যাই বলো তোমরা, বিচার তো আমি করবই। পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শম্পা, ইভা, ইর্তিজা বসে আড্ডা দিচ্ছে। মিসেস কোহিনুর ইর্তিজার আম্মুকে না খাইয়ে ছাড়বেন না বলে দিয়েছে। আর ইর্তিজাকেও বলেছে আর বাসায় যেন না যায়, ছুটি শেষ হয়ে গেছে। মির্জা বাড়িতে মেহমান আসবে, আবার ইর্তিজাদেরকেও মেহমানের কাতারে ফেলে আটকে দিল। ইর্তিজার আম্মু মিসেস কোহিনুরের সাথে কিচেনের রুমে হাতে হাতে একটু সাহায্য করছে। যদিও উনি চাননি করতে দিতে, কিন্তু মহিলা মানুষ বসে খেতে পারে না। ইভান রুমে বসে বসে বোরিং হচ্ছিল, অপেক্ষা করছিল কখন তার বাবা বের হবে আর সে একটু ইর্তিজাদের সাথে আড্ডাতে যুক্ত হতে পারবে। কিছু সময় পর মিস্টার সাখাওয়াত মির্জার ফোন কল বেজে উঠল। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান কল করে জানিয়েছেন যে তারা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে, মাত্র বাসার উদ্দেশ্যে রওনা হলো। তাই উনি হাঁক ছেড়ে ডেকে বলল, কুহু, ওরা নাকি প্রায় চলে আসছে, আমি গেলাম বাইরে, ওদের নিয়ে ফিরবো, তোমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। বাবার কথা ইভান পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে ইভান ড্রয়িং রুমে এসে দেখলো কেউই নেই। কি ব্যাপার, ওরা তো এখানেই ছিল, গেল কই? আম্মু, আম্মু, কি হয়েছে বলো? আম, এই যে ইভাকে দেখছি না যে, এখানে না ছিল? দেখো, রুমে থাকবে, আর নয়তো ছাদে। ইভান বুঝলো রুমে নয়, ওদেরকে ছাদি পাওয়া যাবে, কারণ রুমে থাকলে অন্তত আওয়াজ পাওয়া যেত। সম্পার ইভা লেবু কেটে শুকনো মরিচ গুঁড়ো করে এগুলো দিয়ে লেবু মাখা করছে খাওয়ার জন্য। ইতিজা এতক্ষণে ওদের সঙ্গে থাকলো, এখন হঠাৎ খেয়াল করলো ছাদের কাঠগোলাপ গাছটায় খুব সুন্দর একটা হলুদ আর সাদার মধ্যে ফুল ফুটেছে। এক থোকায় একটা ফুল ফুটেছে, বাকিগুলো কলি। মনে হচ্ছে আজ প্রথম ফুল এসেছে। ইতিজা ফুলটার কাছে গিয়ে দেখছে আর মুচকে সে নাকের সামনে নিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছে। নিচু হওয়ার থেকে উপরে উঠেই দেখে ইভান সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইভানকে দেখে ভূত দেখেছে মনে করে চিৎকার দিতে যাবে, অমনি ইভান ইর্তিজার মুখ তার হাত দ্বারা আটকানোর চেষ্টা করলো। তাৎক্ষণিক ইর্তিজা থেমে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? ওমা, আমার ছাদে আমাকে বলে কি করছি? না মানে, ছাদ তো আপনারই, আমি তো আর বলিনি যে আমার। আমার মানে তো তোমার। মোটেও না, কেন না? আমি অধিকার নিতে যাচ্ছি না। কিন্তু আমি দিতে চাচ্ছি। যে নিতে চাচ্ছে আপনি বরং তাকেই সব অধিকারটা দিন। তুমি না হলে কেউই না। আমার সব অধিকার তোমার নামে হোক, অন্য কারো নামে না। ইর্তিজা নিরুত্তর। কাঠগোলাপ তোমার পছন্দ? সব ফুল আমার পছন্দ। আর তুমি নামক ফুলটা আমার ভীষণ পছন্দের। ফুল ফুটলে কত মানুষই পছন্দের লিস্টে রাখে, পচে যাওয়া ফুলকে আর কজনই বা আগলে রাখে। প্রিয় ফুল পচে গেলেও তারা আগলে রাখে যাদের কাছে ফুল আর ফুলের দেয়া মানুষটা স্পেশাল হয়। আর তুমি তোমার আস্ত একটা ফুল, তোমাকে আগলে রাখবো না? কিন্তু এত সব আমি চাচ্ছি না। কিন্তু তুমি চাচ্ছটা কি? আমি কিছুই চাচ্ছি না। নিরামিষ একটা। ভালো হয়েছে, আমি নিরামিষই যে বা যারা আমিষ তাদের নিকট যান। ওরে বাবা, রাগও আছে দেখছি। ইর্তিজা কিছু না বলে চলে যেতে নিলে ইভান তার হাতটা ধরে আটকায়। এই প্রথম ইভান ইর্তিজার হাতে স্পর্শ করলো। ইর্তিজা ভয় পেয়ে বলল, এ কি করছেন? ছাড়ুন প্লিজ, এক্ষুনি নিশ্চয় জেসি চলে আসবে। আসুক। আবার ঝামেলা করতে মন চাচ্ছে আপনার? কই ঝামেলা করলাম? তাহলে হাত ধরে আছেন যে? ছেড়ে দিব? অবশ্যই। আচ্ছা, দিলাম। ইর্তিজা ছাড়া পেয়ে চলে যেতে নিলেই ইভান ডেকে বলল, প্রিয় বিহঙ্গ, শোনো, তুমি আমার খুব শখের। শখের কোনো কিছু মানুষ পায় না, পেলেও হারিয়ে যায় আর নয়তো ভেঙে যায়। আমি তোমাকে হারিয়ে ফেলবো মনে হচ্ছে। কেন মনে হলো? মন বলো তাই। ইর্তিজা চলে গেল। ইভান ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকালো। ইর্তিজার কথায় তার বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে।
এই ব্যথার কথা কাউকে বলাও যায় না। ইভানের কেমন শূন্য শূন্য লাগছে। ইর্তিজা যে প্রথম ভালো লাগার তার, হয়তো প্রেম হয়নি তাদের, কিন্তু হাজারো কল্পনা বাসা বেঁধেছে মনে। ভেবেছিল সব পূর্ণ করবে, কিন্তু ইর্তিজা যে বলল হারিয়ে ফেলবো, না না, এরকম কিছু হবে না। ইর্তু তো আমারই। এসব বলেই মনকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ইভান। দুপুর প্রায় 3:15। ড্রয়িং রুম উপস্থিত সবাই মেহমানদের জন্য অপেক্ষা করছে। ইর্তিজা একটু ভয় পেল, এটা ভেবে মনকে শান্ত করছে যে জেসির মন এখনো ছেলে মানুষই, তাই এমন করছে। কিন্তু জেসির মা বাবা হয়তো ইভানের বাবা মার মতোই ভালো মনের মানুষ হবে। কিন্তু ইর্তিজা তখনও জানতো না যে কি ঝড় আসতে চলেছে তাদের জন্য। মিসেস কোহিনূর হরেক রকমের খাবার দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে বসে আছে। এতটা পথ জার্নি করে আসবে, আবার এখন খাওয়ারও টাইম। বাসার বাকি সবাই তাদের জন্য অপেক্ষা করছে, তারা আসলে একসাথে খাবে বলে। জেসি সোফায় বসে আছে তার বাবা মার জন্য, মনে মনে আনন্দ পাচ্ছে। এটা ভেবেছে এবার সাহায্য করবে এদেরকে। জেসির দিকে তাকালেই ইর্তিজার ভয় হচ্ছে। কিছু সময় পর মিস্টার সাখাওয়াত মির্জা তার বোন আর তার বোনের হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমানকে নিয়ে বাসায় পৌঁছালো। হাতের কাজটা রেখে মিসেস রহমান ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। মিসেস রহমান আসতেই মির্জা সাহেব তার বোন আর বোনের হাজবেন্ডকে দেখিয়ে বললেন, আপা, এনারা হচ্ছে আমার বোন আর তার হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমান। ইর্তিজার আম্মু নামটা শুনে একটু চমকে তাকালো। তাদের দিকে তাকাতে চোখ আটকে গেল। উপস্থিত সবার দৃষ্টি তখন ওনার দিকে। মিস্টার জোয়ারদার রহমানও ওনাকে দেখে চমকে উঠল। তার চোখ দেখে মনে হচ্ছে উনি পালাতে চাচ্ছে। ইর্তিজা কেবল ফ্যাল করে দেখছে আর বোঝার চেষ্টা করছে যে হচ্ছেটা কি। সমস্ত রুম জুড়ে নীরবতা। ইর্তিজার আম্মু মিসেস ফারজানা দাঁড়িয়ে থাকা থেকে ঢলে পড়ে গেলেন মেঝেতে। ইর্তিজা যথাসম্ভব দ্রুত এসে তার আম্মুকে জড়িয়ে ধরল। কি হয়েছে আম্মু? কি হয়েছে তোমার? একটু পানি। শম্পা, একটু পানি নিয়ে আয় না। শম্পা দৌড়ে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে মিসেস রহমানের মুখে দিয়ে বলল, একটু একটু করে খাও আন্টি। একটু পানি মুখে দিয়ে মিসেস রহমান উঠে বসার চেষ্টা করলো। ইর্তিজা তার মায়ের এই অবস্থা দেখে কান্না করা শুরু করে দিল। কাঁপা কাঁপা হাতে মিসেস রহমান তার মেয়ের গালে হাত রেখে পড়ল। কি হয়েছে মা? কিছু হয়নি তো, কান্না করছো কেন? তোমার হঠাৎ কি হয়েছে আম্মু? কিছু না মা, মাথাটা ঘুরছে। আমার প্রেশারের সমস্যা আছে জানিস না, আমাকে বাসায় নিয়ে চল। উপস্থিত সবাই ব্যাপারটাতে ঘাবড়ে গেল। এখানে সবাই যথেষ্ট ম্যাচিওর, তাই তাদের কারোরই বুঝতে অসুবিধা হলো না যে ব্যাপারটা আসলে অন্য কিছু। মিস্টার জোয়ারদার রহমান অস্বস্তিতে পড়ে গেলেন। তার কি করা উচিত বা কিছু বলা উচিত কিনা বুঝতে পারছেন না, তাই চুপটি করে একপাশে বসে আছে। যদিও কারো নজর তার দিকে না, সবার নজর মিসেস রহমানের দিকে। সবার মাঝে থেকে ইভান বলে উঠল, ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার। আব্বু, আপনি অনুমতি দিলে আমি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। সবকিছু বলার সুযোগ না দিয়ে ইভানের ফুপি মিসেস জেসমিন কিছুটা বিরক্ত নিয়ে বলল, তোকেই কেন নিয়ে যেতে হবে? ড্রাইভারকে বল গাড়ি বের করে নিয়ে যেতে। কথাটা সরাসরি ইর্তিজার হৃদয়ে এসে লাগলো। তীব্র অপমানের সাথে সাথে দু চোখ ভরে পানি চলে আসলো। কোনো রকমে নিজেকে সামলিয়ে বলল, না আন্টি, গাড়ি আর মানুষ কাউকেই লাগবে না। এতকাল আমি আমার আম্মুকে আর আমার আম্মু আমার সামলেছে, তাই আমাদের অভিজ্ঞতা আছে, আমরাই পারবো ইনশাআল্লাহ। জেসিয়া তার মায়ের যেন ইর্তিজা মুখের উপর বলে দেওয়া কথাগুলো ভালো লাগলো না, কিন্তু ইভান সহ তাদের পরিবারের সবার কথাগুলো ভালো লাগলো। আরেক দিক দিয়ে কষ্ট লাগলো ইর্তিজার প্রতি এমন ব্যবহারের জন্য। মিস্টার সাখাওয়াত মির্জা বলল, যে যাই বলুক, উনি এখন অসুস্থ। তোমরা এই মুহূর্তে এত কথা কিভাবে বলতে পারো আমি বুঝতে পারছি না। আর ইভান, তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে মানবিক কোনো কাজেও আমার থেকে অনুমতি নিতে হবে? ভদ্র হতে গিয়ে ওভার ভদ্র হয়ে গেলা। ইভান এক পাশে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। এবার সে খোঁচা মেরে বলল, মির্জা সাহেব আবারও তাড়া দিলেন যেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ইর্তিজার আম্মু বাধা দিয়ে বলল, না ভাই, আমি ভালো আছি। হসপিটালে যাওয়ার মতো আমার কিছু হয়নি, আমার কেবল বাসায় গেলেই হবে। মাঝ থেকে জেসি বলে উঠল, না না মাম্মা, ওদেরকে যেতে দিও না। আমার বিচার শেষ হলেই কেবল যেতে পারবে। তা তো অবশ্যই মামুনি। মনে হচ্ছে এই মহিলা পালানোর জন্যই অসুস্থতার ভান করছে। তা না হলেও হসপিটালে যেতে চাচ্ছেন না কেন? বাসায় যেতে চাচ্ছে, বাসায় তো যাবেন। তার আগে বিচার করা হোক, তারপর চিন্তা করবেন না। আপনাকে কেউ এই বাড়িতে রেখে দেবে না। বেশ অহংকার নিয়ে কথাগুলো বলল জেসির আম্মু।
ইর্তিজার আম্মু চোখ বন্ধ করে এসব কিছু সহ্য করছে। সে জানে তার মেয়ে যদি একবার দেখে যে তার মায়ের চোখে পানি, তাহলে সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতেও রাজি। তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আর নিজের কষ্ট ও চোখের পানি লুকানোর চেষ্টা করতে থাকলো। উপস্থিত কেউই যে কিছু বলবে সেটারও সুযোগ পাচ্ছে না। তাও ইভান নিচু স্বরে বলল, ফুপি, কোনো ভালো মন মানসিকতার মানুষ কাউকে এভাবে বলতে পারে না। আমরা সবাই দেখছি উনি অসুস্থ। জাস্ট শাট আপ। এখন তোর থেকে শিখতে হবে আমাকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা জানিস না। আর এখন কি না আমাকে ভালো আর খারাপ মন মানসিকতার কথা বলছিস? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এই কয়েকদিন আপনার মেয়ে থেকে শিখে নিয়েছে আন্টি। কথা বলেই মুচকি হাসলো ইভার সাথে দাঁড়িয়ে থাকা শম্পা। সাথে ইভাও কিঞ্চিত হাসলো, যদিও ইচ্ছে করছে হো হো করে হাসতে, কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে। দেশের আম্মু মিসেস জেসমিন আরো কিছু বলতে নেবে, অমনি তার হাজবেন্ড মিস্টার জুয়ারদার রহমান ধমকের স্বরে বলে উঠল, চুপ করবে এবার সবাই। তোমাদের নাটকগুলো আর দেখতে ইচ্ছে করছে না। কিছু করার থাকলে ওদেরকে বিদায় করো। ওনার বলা লাস্ট কথাটাতে জেসি আর তার আম্মুর একটু ভালো লাগলো, কিন্তু ইর্তিজার মায়ের একদম হৃদয়ে এসে লাগলো। এভাবে বলতে পারলেন উনি? এতটা অসহ্যকর আমরা? ইর্তিজার মায়ের হাতটা শম্পার হাত দিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আঙ্কেল, আমরা আপনাদের এখানে থাকতে আসিনি, আমাদেরকে ডেকে আনা হয়েছে। কারো বাসায় ডেকে এনে এভাবে অপদস্থ করাটা কোনো ভদ্র মানবের কাজ হতেই পারে না। যাই হোক, সবাই শান্তিতে বসুন, তারপর আমার বিচারটা করুন। আমি আপনাদের এখান থেকে বিদায় হচ্ছি। ইর্তিজার কথায় ইভানের বুকের ভেতর হাহাকার করে উঠল। নিজের প্রতি ধিক্কা জানাচ্ছে এটা ভেবে যে কেন এতটা ভদ্র হতে গেল, যে কারণে ইর্তিজার হয়ে কিছু বলতে পারছে না। জেসির আম্মু প্রশ্নটা করলো জেসির উদ্দেশ্যে। ইর্তিজা, ইভান, শম্পা, ইভা এবার বেশ ঘাবড়ে গেল। নিশ্চয়ই জেসি এবার সবকিছু খুলে বলবে। জেসি বলল, সেদিন ইভান ভাইয়াকে এত করে বললাম আমাকে একটা বেলি ফুলের মালা কিনে হাতে পরিয়ে দিতে, কিন্তু সে দিলই না। বাসায় এসে দেখি এই থার্ড ক্লাস মেয়েটার রুমে গিয়ে তার হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এতে আমার রিয়াক্ট করা উচিত না বলো তোমরা? আমি রিয়াক্ট করেছি বলে ইভান ভাই আমাকে থাপ্পড় মেরে দিল। বলি নাকা কান্না শুরু করে দিল। উপস্থিত সবাই স্তব্ধ। ইর্তিজার আম্মু ইর্তিজার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ইর্তিজা ভয়ে মায়ের দিকে তাকাতে পারছে না। জেসির আম্মু বেশ চেঁচিয়ে বলল, তার মানে ওই মেয়েরই যত দোষ? এই মেয়ের জন্যই আমার মেয়েকে ইভান থাপ্পড় মারার সুযোগ পেল? ওনার এমন উল্টাপাল্টা যুক্তি দেখে ইভান প্রায় রেগেই গেল। যখনই কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে তার বাবা বলল, জেসি যা বললো সব কি সত্যি? জি আব্বু। ইর্তিজার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ইভান কোন রকম ভনিতা না করে সোজা বলে দিল, আমি ইর্তিজাকে ভালোবাসি আব্বু, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক শুরু হয়নি। ইর্তিজার পক্ষ থেকে কোনো রকম সাড়াই ছিল না। ইর্তিজা এখানে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না। ইভান ইর্তিজাকে ভালোবাসে, এই কথা সবার সামনে বলছে, এর আগে আর বলাও হয়নি। কথাটাতে ইর্তিজা আর ইভান দুজনেই নার্ভাস ফিল করছে, কিন্তু জেসি আরো বেশি রেগে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। জেসিকে থামানোর উদ্দেশ্যে মিস্টার সাখাওয়াত বললেন, চুপ করো জেসি, এখানে কান্না করার কি হলো? এটা আপনি কি বললেন ভাই? আপনি কি জানেন না আমার মেয়ে ছোট্টবেলা থেকে ইভানকে পছন্দ করে? আর তাই তো সামান্য একটা থাপ্পড়কে হজম করতে পারলো না। সারা জীবন কিভাবে কাটাবে শুনি? ভাই, আপনি এটার সাথে সারা জীবন মেলাতে পারবেন না। অবশ্যই পারি, একটু দেখলেই বোঝা যায় বাকিটা কি হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই ফালতু মেয়েটার সাথে ইভানের বিয়ে হবে? আমি বলার কে? আমার ছেলে বড় হয়েছে, তার জীবনসঙ্গী কে হবে এটা সে ঠিক করবে। ইভানের বাবার কথাটা শুনে ইভান আনন্দে বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো। তুই বাবাকে সম্মান করার মূল্যটা সে আজ পেল। জেসি কান্নাকাটি আরো বেড়ে গেল। কান্না করতে করতে বলল, একটা থার্ড ক্লাস মেয়ে যার কিনা কোনো পিতৃ পরিচয় নেই, এরকম মেয়ের জন্য আমাকে মারলে, এখন আবার তাকে নাকি বিয়েও করবেন? ইর্তিজা নীরবে সহ্য করলো জেসির করার এই অপমানটা, কারণ এর বিপরীতে বলার মতো কিচ্ছু নেই তার কাছে। ইর্তিজার আম্মু মিস্টার জোয়ারদার রহমানের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেললো। জেসির আম্মু মেয়ের কান্না দেখে ভীষণ চটে গিয়ে ইর্তিজাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েরই দোষ। এই মেয়ের জন্য আমার মেয়ের চোখে পানি। আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে। বেয়াদব একটা মেয়ে, কোনো বংশ পরিচয় নেই, ভেবেছে কারো গলায় ঝুলে গেলেই বাঁচি। আমার মেয়ের না হয় বংশ পরিচয় নেই, তোমার তো বংশ পরিচয় আছে অনেক,
তাহলে তুমি কেন অন্য কারোর হাজবেন্ডের গলায় ঝুলে গেলে? দুনিয়ায় পুরুষ লোকের অভাব পড়েছিল বুঝি? উপস্থিত সবাই আবারও ভীষণ অবাক হলো মিসেস রহমানের কথায়। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান একটু নড়েচড়ে বসলেন। এবার জেসির আম্মু অনেকটা রুখে ওনার সামনে এসে বললেন, কি, আমাকে এত বড় কথা? সাহস তো এই মহিলার কম নয়। এই এই, কে আছে? গলা ধাক্কা দিয়ে বের করে দে এই চরিত্রহীনা মা আর মেয়েকে। বেশ জোরে সোরে একটা থাপ্পড় পড়ল মিসেস জেসমিনের গালে। মিসেস জেসমিন গালে হাত দিয়ে চোখ লাল করে তাকিয়ে আছে সামনে থাকা জেদি মহিলা মিসেস রহমানের দিকে। বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল। ইর্তিজা তার মাকে আগলে ধরলো। বুঝলো আম্মু অনেকটাই রেগে গেছে, কিন্তু তার মাকে এইভাবে রাগ দেখাতে সে কখনোই দেখেনি। মনে হচ্ছে বহু বছর পুষিয়ে রাখার রাগ মিটিয়ে নিলেন তিনি। থাপ্পড় মেরে ক্ষান্ত হলেন না মিসেস রহমান। শক্ত চোখে মিসেস জেসমিনের দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম এতটুকুতেই বাসায় চলে যাব, কিন্তু না, তুমি সেটা হতেই দিলে না। তোমার মা মেয়ে তখন থেকে আমাকে আর আমার মেয়েটাকে যা না তাই বলে যাচ্ছ। আজ পর্যন্ত কেউই আমার মেয়েকে মুখের কথাটা পর্যন্ত বলতে পারে নাই, আর তোমরা? জেসির দিকে তাকিয়ে বলল, আর এই যে মেয়ে, শোনো, আমার মেয়ে থার্ড ক্লাস না, আমার মেয়ে পিতৃ পরিচয়হীন না, বরং পিতার পরিচয় দিতে আমার মেয়ের লজ্জা লাগে। এমন চরিত্রহীনা পিতার পরিচয় আমি আমার মেয়েকে কখনোই দিইনি। না চাইতো মিস্টার জোয়ারদার রহমান চলে ধমক দিয়ে বলল, ফারজানা, স্টপ দিস। এই, তুমি এই মহিলার নাম জানো কিভাবে? নাম ধরে ডাকছো যে? কি হয়েছে বলো না কেন? শার্টের কলার চেপে চেঁচিয়ে জিজ্ঞেস করছে মিসেস জেসমিন। কিন্তু মিস্টার জোয়ারদার চুপ করে আছে। তিনি নিজেই ফেসে গেল। সবচেয়ে বড় ধাক্কা খেলো ইর্তিজা। সে ভেবেই পাচ্ছে না এই লোক তার আম্মুকে হঠাৎ নাম ধরেই বা কেন ডাকবে। ইর্তিজা প্রায় কান্না করেই দিল। কান্না করতে করতে মাকে বলল, আম্মু কি হয়েছে, এটা কি বলো না আমায়। এত বছর তো কত কি লুকিয়ে রাখলে, আর কতকাল রাখবে বলো না। এবার তো অন্তত বলো প্লিজ। মিসেস ফারজানা সামনের দিকে তাকিয়ে চোখের পানিটা মুছে মুচকে হেসে বলল, চুপ করতে বলছো যে? এখনো চুপ করেই থাকতাম। চুপ করেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রী আর মেয়ে আমাকে চুপ করে থাকতে দেয়নি। ও আচ্ছা, এখন আমি তাদেরকে বলছি বলে তোমার গায়ে লাগলো, তাই আমাকে চুপ করে থাকতে বললে? অথচ যখন ওরা আমাকে আর আমার মেয়েটাকে বলছিল, তখন নিজের স্ত্রীর সন্তানকে বললে না তো চুপ করতে? আমরা বুঝি স্ত্রী সন্তান ছিলাম না? ওনার লাস্ট এই একটা কথায় পুরো ড্রয়িং রুম জুড়ে থমকা হাওয়া বয়ে গেল। ইর্তিজা তখন থেকে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। তার মায়ের কথা এখনো শেষ হয়নি, তার জবাব দেওয়া এখনো শেষ হয়নি বিধায় উনি সবাইকে বলেছে চুপ থাকতে আর তাকে সব কথা শেষ করতে দিতে। এবার আব্বু আম্মু আর জেসির আম্মু সমানের প্রশ্ন করেই যাচ্ছে এসব সত্যি কিনা। মিসেস রহমান বললেন, শোনো মিসেস জেসমিন, তুমি কি যে বললে আর আমি আর আমার মেয়ে চরিত্রহীনা, তাই না? হা হা, শোনো, আমরা চরিত্রহীনা নই। যদি এখানে কেউ চরিত্রহীনা হয়, সেটা তোমার হাজবেন্ড মিস্টার জোয়ারদার। বুঝতে পারছো? এই মহিলা, আপনার সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে চরিত্রহীনা বলার? স্ত্রী সন্তান ফেলে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক থাকলে সেটাকে আপনাদের ভাষায় কি বলে শুনি? কে কার স্ত্রী? কাকে ফেলে রেখে কাকে বিয়ে করেছে? সেটা আপনার চরিত্রবান হাজবেন্ডকেই জিজ্ঞাসা করবেন। মিসেস জেসমিন এবার অনেকটা ক্ষিপ্ত হয়ে তার হাজবেন্ডের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলা এসব কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না তো। মিস্টার জোয়ারদার এবারও চুপ করে আছে। তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। হাজবেন্ডের সাথে অনেক জোরাজোরি করেও কিছু বের করতে না পেরে জেসমিন আবারও ছুটল মিসেস রহমানের কাছে। ইভানের বাবা এবার মুখ খুলে বলল, আপা, বলবেনই যখন, তখন আপনিই না হয় ব্যাপারটা পরিষ্কার করে বলেন। কি আর বলবো ভাই, লজ্জার কথা। সামনে এতগুলো ছোট সন্তান আমাদের, তাদের সামনে এসব কথা বলতেও আমার ঘৃণা লাগছে, কিন্তু উপায় নেই, বলতেই যে হবে। ইর্তিজা এবার তার মাকে চাপটে ধরে বলল, আম্মু তোমার বলতেই হবে, ক্লিয়ার করে বলো সবকিছু, প্লিজ বলো। এই যে সামনে দাঁড়িয়ে আছে ভদ্রলোকটা, যাকে সবাই ভদ্রলোক হিসেবে জানলেও আমি জানি অন্য কিছু। এই মহামানবটাই তোর বাবা ইর্তু, যার জন্য এতটা দিন তোকে এত এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এই পুরুষটাই আমার প্রাক্তন হাজবেন্ড। আমি তার প্রথম স্ত্রী। তোর যখন 1 বছর বয়স, তখন সে যে আমার থেকে পালিয়েছে, সেদিনের পর আজ আমি তার দেখা পেয়েছি। উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে।
ইর্তিজা চিৎকার করে উঠল এবার। সে কখনোই তার বাবাকে এই রূপে দেখতে চায়নি। সে তার বাবাকে অতি উঁচু স্থানের জায়গা দিয়ে রেখেছিল, কিন্তু সে কিনা একজন প্রতারক। কিন্তু বাবা তো, তার শুধু মনে হচ্ছে এতদিন বাবার খোঁজ না পেয়েই ভালো ছিল। কিন্তু এখন এখন তো মানুষ বলবে তার বাবা একজন প্রতারক। মানুষ না বলেও তার নিজের মন তো পড়বে। ইর্তিজা মেঝেতে লুটিয়ে পড়ল। অন্যদিকে জেসি আর তার আম্মু প্রায় খেপে গেল। জেসি চেঁচিয়ে বলছে সে এসব বিশ্বাস করে না, এই মহিলা মিথ্যে বলছে। কিন্তু যখন দেখলো তার পাপাও কোনো প্রতিবাদ করছে না, তখন বুঝে নিল হয়তো সবটাই সত্যি। আর তখনই চোরের মার বড় গলা হয়ে গেল। জেসমিন চেঁচিয়ে বলে উঠল, নিশ্চয়ই তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তো এখন কি চাই তোদের? কোনো রকমের অধিকার চাইবি না তোরা মা মেয়েরা, বেরিয়ে যাই বাড়ি থেকে। ইর্তিজা এক ধ্যানে তাকিয়ে আছে এই বিশ্রী মহিলাটার দিকে। যেমন বিশ্রী ব্যবহার তার, তেমন বিশ্রী মন মানসিকতা। জেসমিনের এমন কথায় মিস্টার সাখাওয়াত মির্জা মৃদু ধমক দিলেও সে থেমেনি। সে তার গানই গাইছে। এবার খুব বিশ্রীভাবেই বলল, তুই এসেছিস আমার হাজবেন্ডকে নিতে, আর তোর মেয়ে এসেছে আমার মেয়ের ভাগ বসাতে। দুটো একই চরিত্রের। ইভান এবার কিছুটা জোরেই বলল, উল্টোটা হবে ফুপি, তুমি ওই আন্টির হাজবেন্ডকে নিয়েছো, আর তোমার মেয়ে চাচ্ছে তারই মেয়ের মাঝে আসতে। তবে মনে রেখো, তোমার হাজবেন্ডের চরিত্র সমস্যা ছিল বলে এমন ভালো মহিলাকে রেখে তোমার কাছে হয়ে গেছিল, কিন্তু আমার চরিত্র আর রুচি এতটাও খারাপ হয়নি যে লক্ষ্মী রেখে এমন শাকচুনিকে চয়েস করবো। দরকার পড়লে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবো, তাও তোমার মেয়েকে বিয়ে করবো না। জেসি এবার তেড়ে এসে বলল, তোমার সাথে আমার মতো হাই লেভেলের মেয়েকে যায় না। যার রুচি এমন তার সাথে ওই থার্ড ক্লাস মেয়েই যায়। মিস্টার সাখাওয়াত মির্জা জেসিকে ধমক দিয়ে বলল, এমন উদ্ভট আচরণ করে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দিও না জেসি। তুমি আমার মেয়েকে কেন ধমকাচ্ছ ভাই? ওই মা মেয়েকে রেখে কি এখন তামাশা দেখবো নাকি? তামাশা তো তোমরা দেখাচ্ছ। যাই হোক আপা, আপনার সাথে এবার একটু কথা বলা যাক। লাস্ট কথাটা ইর্তিজার আম্মুর উদ্দেশ্যেই বললেন উনি। ইর্তিজার আম্মু ছোট্ট করে জবাব দিল, বলেন। শুনেন আপা, যা হওয়ার হয়েছে। এবার কথা হলো, আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করেই, তাহলে আপনার কাছে প্রস্তাব রাখছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য দিবেন। ইভান ভাবেনি তার আব্বু এত তাড়াতাড়ি এসব নিয়ে কথা বলবে। তবে বোঝাই যাচ্ছে তার বোনের প্রতি ক্ষোভ থেকেই এমনটা করলো। জেসির অবস্থা দেখার মতো না। জেসি মায়ের মুখ বাংলার 21 হয়ে গেছে। শম্পা আর ইভার মুখে হাসির আভাস মিলেছে। তবে এরকম একটা সময় ইর্তিজার জন্য এমন কথাবার্তা খুবই কঠিন হয়ে গেল। তাও ইর্তিজা তার মায়ের পানে তাকিয়ে আছে, মা কি বলে সেটা শোনার জন্য। ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মিসেস রহমান মেয়ের উদ্দেশ্যে বলল, মা, তোর বাবাকে দেখা হয়েছে? ইর্তিজার চোখের পানি টইটুম্বর হয়ে আছে। নিরুত্তর হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ইর্তিজার থেকে কোন রকম উত্তর না পেয়ে উনি এবার মিসেস মির্জার উদ্দেশ্যে বললেন, আপা, আমরা আসি। আমার মেয়ে আর আপনার এখানে চাকরি করবে না। ইর্তিজা, চল, বাসায় যেতে হবে। মিস্টার সাখাওয়াত মির্জা প্রস্তাব ইনডিরেক্টলি নাকচ করাতে উনি বেশ অপমান বোধ করলো। তাই উনি আর কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে আছে। এবার আনাটা বাধ্য হয়েই বলল, আন্টি বাসায় যাবেন মানে? আব্বু যে বললো কিছু তো বলেন, আর প্লিজ না করবেন না। ইভানের আম্মু এবার বলল, আপা, ইর্তিজা থাকবে না এখানে? এটা কি বলছেন আপা? এটা কি ভাবে হয়? মেয়েটার প্রতি কতটা মায়া জমে গেল। শুনেন আপা, আমার মেয়ের জীবনে তাকে কখনো আমি চোখের পানিটুকু পড়তে দেইনি কোনো কিছুর জন্য। যদি আমার মেয়ে কখনো কান্না করে থাকে তাহলে সেটা তার বাবার জন্য। আর আজ আপনার এখানে আমার মেয়ে একটু ভালো থাকার জন্য এসেছিল, কিন্তু সে তার সম্পূর্ণ ভালো থাকাটাই হারালো। এতদিন যে কুৎসিত অতীতটা মেয়েটার থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ সেটাও উন্মোচন হলো। আজকের মতো এত দুঃখ কষ্ট আর কান্না আমার মেয়ে আর কখনোই পায় নাই। তাই আজকেই যেন এইটা প্রথম আর শেষ দিন হয় আমার মেয়ের জন্য, এটাই আমার চাওয়া। আপনাদের এখানে থাকলে আমার মেয়ে কতটা ভালো থাকবে সেটা আমি মা হয়ে বুঝে গেছি। আর রইল বিয়ে, আপনারা সবাই রাজি থাকলেও আমি আমার মেয়েকে এই পরিবারে বিয়ে দিতে রাজি না, এবং এটা কখনোই সম্ভব না। এই পরিবারের ত্রিসীমানায় আর আমার মেয়ের ছায়াও আমি পড়তে দিব না। একপাশে এলোমেলো হয়ে বসে থাকা ইর্তিজা এবার চোখ তুলে মায়ের দিকে তাকালো। মায়ের মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে আছে।
এবার ইভানকে একবার দেখলো, বোঝাই যাচ্ছে ইভানের মনের অবস্থা। এতটা এগিয়ে যাওয়ার পরেও প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র সেটা কেবল তারাই জানে, যাদের প্রিয় মানুষকে পেয়েও অল্প ভুলের জন্য কিংবা অন্যের ভুলের জন্য হারিয়ে ফেলে। মিসেস ফারজানা থমকে বললেন। কি হলো, এখনো বসে আছিস কেন? চলে আয়। ইর্তিজা এলোমেলো পায়ে কয়েক পা এগিয়ে গিয়ে বলল, আম্মু, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। মেয়ের মনের অবস্থা একজন মা ভালো করেই বুঝতে পারে, তাই তিনি মুখের কঠিন ভাব বজায় রেখেই বললেন। জাস্ট 2 মিনিট। পেছন ফিরেই সবার মাঝে দাঁড়িয়ে থাকা মিস্টার জোয়ার্দার রহমানকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ইর্তিজা। মায়ের কাছে অনুমতি নেওয়ার সময় উনি বলাতে ইভান সহ সবাই ভেবেছিল হয়তো ইভানের কথা বলছে, কিন্তু এখন এমন কাণ্ডে সবাই চমকে উঠল। ইর্তিজা এসব পরোয়া করলো না। সে বহু বছর পর পাওয়া বাবাকে খুব যত্নে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আকস্মিক ঘটনায় মিস্টার জোয়ার্দার রহমানও বেশ চমকালো। এই মুহূর্তে এই মেয়েটার জন্য তার বেশ মায়া হচ্ছে। এমন সময় হিংসায় জর্জরিত হয়ে জেসি এসে ইর্তিজার হাত ধরে টেনে ধরে বলল, এই ছাড়, তুই আমার বাবাকে জড়িয়ে ধরেছিস কেন? এটা শুধু আমার পাপ্পা। একটু জড়িয়ে ধরতে দে না বোন, এতদিন তো তুমি পেয়েছো বাবার আদর, আমি তো আর কেড়ে নিচ্ছি না। শম্পা প্রায় কেঁদেই দিল ইর্তিজার এমন পাগলামো দেখে। এই মেয়েটা বাবার জন্য কত কি করেছে, কত কটুবাক্য, কত আনন্দ উল্লাস, কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা বাদ দিয়েছে। এই সবকিছু সাক্ষী একমাত্র শম্পা। ইর্তিজা আহাজারি শুনে জেসি ফের বলল, ছাড়, ন্যাকা কান্না করবি না একদম। তোদের শুধু সব ধান্দা। আমি তোদের মামের নাটক বিশ্বাস করিনি। মিস্টার জোয়ারদার এবার জেসিকে একটা ধমক দিয়ে বলল। চুপ করো জেসি। ইর্তিজা যেন একটু আশকারা পেল। হ্যাঁ, এই আহ্লাদিপনাটাই তো চাইতো সে। আর চাইতো বাবা তাকে সবকিছু থেকে আগলে রাখবে, বাবার রাজকন্যা হবে সে। কান্না করতে করতে ফুপাতে লাগলো। মিস্টার জোয়ারদার এবার হালকা করে ইর্তিজার মাথায় একটু হাত রাখলো। ইর্তিজার কান্না যেন এতে আরো বেড়ে গেল। সকল লাজ লজ্জা ভুলে গিয়ে ছোট্ট মেয়ের মতো বাবার বুকে মাথা ঠেকিয়ে বাবা বাবা বলে ফুপিয়ে কান্না করছে। বাবা মাথায় হাত রাখা একটু ভরসা পেয়ে বাবার প্রতি থাকা সব অভিযোগের ঝুলি নিয়ে বসলো। জানো বাবা, সেই ছোট্ট কাল থেকে মাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু মা তো তোমার ব্যাপার কিছু বলেইনি আমায়। জানো, তোমাকে এক নজর দেখার জন্য আমার চোখ দুটো কত অধীর আগ্রহে থাকতো, কিন্তু তোমাকে এইভাবে দেখতে চাইনি বাবা। যেন সবাই আমায় কত কথা শোনাতো তুমি নেই বলে। তুমি কেন এই নরকে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? কি দোষ ছিল বাবা আমার? তুমি চাইলে পারতে আমাদেরকে সুন্দর একটা জীবন দিতে, বলো পারতে না বাবা? মিস্টার জোয়ারদার রহমান চুপ করে আছে। তার কাছে যে কোনো প্রশ্নের উত্তরই জানা নেই। ইর্তিজা তার বাবার বুক থেকে ঢোলে মেশাতে পড়ে চিৎকার করে বলে উঠল, শুনো, পৃথিবীর নিষ্ঠুরতম মানুষজন যারা আমাকে বলতে আমি পিতৃ পরিচয়হীনা, দেখো তোমরা, আমি পিতৃ পরিচয়হীনা না। আমার বাবা আছে। এই যে এই সুদর্শন পুরুষটাই আমার বাবা, যে আমায় জন্ম দিয়েছে, কিন্তু পিতৃতান্ত্রিক কোনো আনন্দ দেয়নি আমায়। এটার দোষ তার নয়, এটা আমার কপালের দোষ। আমার কপালে ছিল না। ইর্তিজার আহাজারিতে পুরো ড্রয়িং রুম স্তব্ধ। কেউ গিয়ে তাকে সান্ত্বনা দিবে সেটাও পারছে না, কারণ এক একজন ইর্তিজার এমন অশান্ত রূপ দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। ইভান তার কষ্ট ভুলে গিয়ে ইর্তিজার দুঃখে দুঃখিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এলোমেলোভাবে মেঝেতে বসে থাকে ইর্তিজার মাথায় দ্বিতীয়বারের মতো হাত রেখে মিস্টার জোয়ারদার বললেন, আমাকে ক্ষমা করিস মা, আমি চাইলে তোকে সুন্দর একটা জীবন দিতে পারতাম। ভীষণ আফসোসের স্বরে কথাটা বলেই উনি ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। ইর্তিজা এখনো ওইভাবেই বসে আছে। কিছু সময়ের জন্য কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে পড়ল। আম্মু, আমার সব কষ্ট শেষ। দেখেছো, উনি আমাকে মা বলে ডেকেছে, এতেই হবে আমার। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। চলো না বাসায় চলে যাই আমরা। শম্পা এসে হাত ধরে ইর্তিজাকে উঠতে সাহায্য করলো। শম্পার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ঠিক আছি রে। চোখ মুছতে মুছতে শম্পা বলল, আমি তো জানি আমার ইর্তু পাখি অনেক স্ট্রং। এবার বিদায়ের পালা। বিদায় নিতে হবে যে তাদেরকে। এখানে থাকার কোনো পরিস্থিতি নেই ওদের। ইর্তিজা মিস্টার মির্জা আর মিসেস মির্জার কাছে গিয়ে বলল, আন্টি আঙ্কেল, আমাদের জন্য আপনাদের বাসায় এত ঝামেলা হলো, আমি খুব দুঃখিত। আমরা আসি এবার। মিস্টার মির্জার নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসেস মির্জা ইর্তিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করি মা, অনেক ভালো থাকো। নিঃশব্দ চোখের পানি মুছে নিয়ে ইভার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে ইভা জড়িয়ে ধরল ইর্তিজাকে। আপু ভীষণ ইচ্ছে করছে তোমাকে যেতে না দিয়ে রেখে দিতে,
কিন্তু সেই মুখ আমাদের নেই। খুব মনে পড়বে তোমাকে। যেখানেই থাকো ভালো থেকো। ইর্তিজা আবারও চোখের পানি ডান হাতের সাহায্যে মুছে নিয়ে ইভার গালে হাত রেখে বলল, কান্না কেন করছো বোকামি? কান্না করলে তো তোমাকে খুব পচা দেখায়, একটু হাসো তো এবার। ইভা নিচের দিকে তাকিয়ে ফুপাতে লাগলো। ইর্তিজা ছোট্ট করে বলল, ভালো থেকো মিষ্টি মেয়ে। সবার থেকেই বিদায় নেওয়া হয়ে গেছে। মিসেস রহমান অল্প দূরে দাঁড়িয়ে মেয়ের হাজারি দেখছে। এবার ডেকে একটু তাড়া দিয়ে বলল, ইর্তিজা, হয়েছে তো, আসো। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে মা। মায়ের দিকে চোখ তুলে তাকালো। চোখের পানি মুছতে মুছতে বলল, এই তো আম্মু শেষ, আসছি। সবার পিছনে এক কোণে দাঁড়িয়ে আছে ইভান। পুরুষ লোক কান্না করতে পারে না, এটা আমরা সবাই জানি। ইভানও হয়তো কান্না করছে না, তবে তার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে সে কান্না লুকাচ্ছে। ইর্তিজা ধীর পায়ে ইভানের দিকে এগিয়ে গেল। আজ অনেকটা কাছে গিয়েই দাঁড়ালো। যে মেয়ে ইভানকে দেখলেই 10 হাত দূরে থাকে, সে আজ একদম ইভানের মুখোমুখি এসে দাঁড়ালো। নিচে মুখ করে রাখা ইভান ইর্তিজার পাগুলো দেখতে পাচ্ছে। দুজনেই চুপ করে আছে, কেউ কাউকে কিছু বলছে না। কি বা বলবে? চলে যাচ্ছি, ভালো থেকো, এটা বলবে? এটা তো হয়তো সবাই বলে, তবে যারা ভালো থাকতে বলে যায়, আসলে কি ভালো থাকে? ইভান কিছু বলছে না, আর ইর্তিজাও কিছু বলছে না, তবে ইভান স্পষ্ট শুনতে পাচ্ছে ইর্তিজার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শব্দ। মেয়েটা আজ হয়তো সারা জীবনের জন্য কান্না করে নিচ্ছে। সবসময় মুখে হাসি ঝুলিয়ে রাখা মেয়েটার হৃদয়ে দুঃখ কষ্ট আজ কান্না করেই ছেড়ে ফেলে দিচ্ছে। কিছু সময় এভাবেই পার করার পর ইর্তিজা ঘুরে দাঁড়িয়ে চলে যেতে নিলেই আচমকা পেছন থেকে ইভান ইর্তিজার হাতটা ধরে টেনে আবার সামনে ঘুরিয়ে দিয়েই জড়িয়ে ধরলো। ইর্তিজা যেন এবার কান্না করতেও ভুলে গেল। সে প্রায় পাথর হয়ে গেল। ইর্তিজা কান্না করতে না পারলো, ইভান এবার কেঁদেই দিল। কান্না ভেজা কণ্ঠেই বলল, আমার ইস্তু, তুমি আমারই চলে যাচ্ছ বলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, এটা আমি এখনো ভাবছি না। আমার নামে কেউ হলে সেটা শুধুমাত্র তুমি, আর না হলে কেউই না। ইভানের কথা শেষ না হতে মিসেস রহমান তার মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেল ইভানের কাছ থেকে। ইর্তিজা যে কিছু বলবে সেই সুযোগটুকু দিল না। ইর্তিজা যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান। এলোমেলো পায়ে হেঁটে ইভানের চোখের সামনে থেকে অস্পষ্ট হচ্ছে ইর্তিজা, আর মনে মনে নিজের জীবনকে ধিক্কার জানিয়ে বলছে, কেন জীবনটা এমন হলি? একটু সুখ কি আমার জন্য ছিল না? হয়তো ছিল না। ইভান আর ইর্তিজার বিচ্ছেদের সাক্ষী হয়ে রইল সম্পূর্ণ মির্জাবাড়ি।